ইউক্লিড যেটা প্রুফ করেছিল দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, সেটার প্রুফটা। আচ্ছা, সেই প্রুফটা করতে বলেছিলাম নেট থেকে, একটু নেটে ঘাটাঘাটি করলে দেখতে পাবে এবং অনেক কোয়েশ্চেন্স আসবে। ফর এক্সাম্পল, আমরা যে প্রুফগুলো করি ইউজুয়ালি, সেই প্রুফগুলোর মধ্যে কিন্তু ধরো ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, এই ধরনের বেশ কিছু জিনিস, প্রিন্সিপাল, যেগুলো আমরা অ্যাজিউম করে নিই। কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কি ইউক্লিড এগুলো জানতো? কারণ আমরা আগের দিন দেখেছিলাম যে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বা পিয়ানোস অ্যাক্সিয়াম এগুলো কিন্তু 19th সেঞ্চুরিতে এসেছিল। ফলস্বরূপ তার আগে, মানে আজ থেকে 2000, ধরো 300 বা 400 বছর আগে যখন ইউক্লিড এগুলো করে গিয়েছিলেন, তখন তিনি এগুলো বাদ দিয়ে করেছিলেন, না এগুলো ওনার কাছে অলরেডি ছিল এই আইডিয়াগুলো, সেটাই মেনলি জানতে বলেছিলাম। সেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং তথ্য, যে তখনকার দিনে যে প্রুফগুলো এসেছিল সেই প্রুফগুলোর পেছনে যে জাস্টিফিকেশন, সেই জাস্টিফিকেশনটা কি ছিল। তো এইটার মতো করেই আজকে আমরা আরো বেশ কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে যে রিয়েল অ্যানালিসিসের সঙ্গে নাম্বার থিওরির বেশ খানিকটা যোগ আছে। ফর এক্সাম্পল, অয়লার কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস, এবং সেটা করতে গিয়ে তিনি সিরিজ ইউজ করেছিলেন। তো সেই সিরিজের প্রুফটা, মানে ফর এক্সাম্পল ধরো সামেশন 1/n, যদি n ইকুয়াল টু ধরো 1 to infinity তুমি ভ্যারি করাও, যেটা ইউজুয়াল আমাদের সামেশন যেভাবে লিখি আমরা সিরিজের, তাহলে এই সিরিজটা কি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? সামেশন 1/n, এনটা ধরো ন্যাচারাল নাম্বারের ওপর তুমি ভ্যারি করালে 1 থেকে, তাহলে এই সিরিজটা কি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কি হবে এটা? ডাইভার্জেন্স। ডাইভার্জেন্ট। আচ্ছা, এর প্রুফটা করতে পারবে এই সিরিজটা ডাইভার্জেন্ট? পেয়ার অনুসারে মানে নিচে থাকলে নাম্বার গুলোকে মানে হাফের থেকে মানে n/2 এরকম একটা এর থেকে মানে বাউন্ড করা যাচ্ছে না, এমন একটা দেখানো যাবে একটু স্যার মানে লিখে দিতে। আচ্ছা, তার মানে এটা করা যাবে, কিন্তু এই ধরনের প্রুফটা আহ করেছিল অয়লার। অয়লারও ধরো আজ থেকে অনেক বছর, 1700 সামথিং এ উনি ছিলেন, তাহলে আজ থেকে প্রায় 300-400 বছর আগে তিনি এই প্রুফটা করেছিলেন। এবং তিনি ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিকও কিন্তু ইউজ করেছিলেন। তো আমরা এই প্রুফটাও দেখবো, কিন্তু সেটা দেখার আগে আজকে আরেকটা ওপেন প্রবলেম নিয়ে আমরা একটু ডিসকাস করি। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না বোধহয়, স্ক্রিনটাকে আমি শেয়ার করি। আচ্ছা, তো যে ওপেন প্রবলেমটা নিয়ে তখনকার দিনে একটা ইন্টারেস্টিং, অনেকগুলো প্রবলেম ছিল, তার মধ্যে একটা ইন্টারেস্টিং প্রবলেম হচ্ছে যে এরকম কি সম্ভব যে একটা পলিনোমিয়াল দেব, সেই পলিনোমিয়ালটা আমাদের পুরো প্রাইমস গুলোকে জেনারেট করবে। তো খুব স্বাভাবিকভাবেই সব থেকে সহজ যদি ভাবি পলিনোমিয়ালস, তাহলে পলিনোমিয়ালস গুলো যদি ওভার আমাদের কোনো কোফিশিয়েন্ট গুলো যদি ইন্টিজার হয় সব থেকে ভালো হয়। ফর এক্সাম্পল ধরো, আমি এটা একটু পরে আসছি, ধরা যাক আমাদের খুব সহজ যদি পলিনোমিয়াল নিয়ে ভাবি, ধরো f(x = a x+p), যেখানে হচ্ছে p হচ্ছে একটা নাম্বার এবং জিসিডি অফ এপি ইকুয়াল টু 1। জিসিডি অফ এপি যদি নট ইকুয়াল টু 1 হয়, তাহলে বুঝতেই পারছো এখানে যাই ভ্যালু বসাই না কেন, এখানে যদি তুমি আহ 0 বাদ দিয়ে অন্য কিছু ভ্যালু বসাও, বা যদি জিসিডি অফ এপি নট ইকুয়াল টু 1 হয়, তার মানে নিশ্চয়ই এই পিটা প্রাইম নয়, কারণ এইটা এবং এর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। তাহলে এখানে তুমি যাই ভ্যালু বসাও না কেন, তাহলে এর যে এলিমেন্টটা আসবে ইভালুয়েট করার পর, যেটা হবে যে ইন্টিজারটা হবে, তাহলে সেটার মধ্যে একটা কমন ডিভাইজার থেকে যাবে। ফলে এই ধরনের প্রাইম মানে পলিনোমিয়াল f(x = a x+p), যেখানে a এবং p দুটোই গ্রেটার দ্যান 1, সাচ দ্যাট জিসিডি এপি নট ইকুয়াল টু 1 যদি হতো, তাহলে তুমি বুঝতেই পারছো এখানে তুমি যাই বসাও না কেন, ধরো তুমি 2 বসালে, তাহলে 2a+p, অথচ এ আর পি এর মধ্যে একটা জিসিডি 1 নয়, তার মানে নিশ্চয়ই একটা 1 বাদ দিয়েও কমন ডিভাইজার আছে, তাহলে সেটা কমন নিয়ে নিলেই আর এটা পরিচিত একটা প্রোডাক্ট অফ টু নন ইউনিট নাম্বারস হয়ে যাবে, এবং সেক্ষেত্রে অবশ্যই এটা
প্রাইম হতে পারে না। সো তাই জন্য এটাকে জিসিডি এপি ইকুয়াল টু 1 নেওয়া হলো। তাহলে বোঝাই যাচ্ছে যে F0 ইজ অলওয়েজ প্রাইম। মানে যদি না, ইফ F0 ইজ প্রাইম দেন পি ইজ প্রাইম, কারণ F0 যদি বসাও সেটা যদি প্রাইম হয় তাহলে পি প্রাইম হবে। আচ্ছা, মোরওভার এফ পি ইজ নট প্রাইম। দেখো এখানে যদি এফ এর জায়গায় যদি তুমি পি বসিয়ে দাও তাহলে এখানে এপি প্লাস পি, তাহলে পি কমন চলে যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এফপিটা কখনোই প্রাইম হতে পারে না। তার মানে এখান থেকে অন্তত এটা বোঝা গেল যে এফ এক্স যদি এইরকম ভাবে যে কোনো একটা পলিনোমিয়াল ওভার জেড নেওয়া যায় স্পেসিফিক ফর্ম, যেখানে এ আর পি দুটোই গ্রেটার দেন ওয়ান এবং জিসিডি এপি ইকুয়াল টু ওয়ান, তাহলে এর এই এফ এক্স ফর এনি ভ্যালুজ অফ এক্স এটা যে সবসময় প্রাইম দেবে সেটা কখনোই সম্ভব নয়, কারণ এক্স এর জায়গায় তুমি যদি পি বসাও তাহলে দিস পলিনোমিয়াল ইজ নট, যে ইভালুয়েটেড এট পি ইজ নট আ প্রাইম নাম্বার। তাহলে যেটা দেখা যাচ্ছে, দাস ফর পলিনোমিয়ালস অফ ডিগ্রি ওয়ান দেয়ার আর অ্যাট মোস্ট পি কনজিকিউটিভ ভ্যালুস হুইচ আর প্রাইমস। তার মানে এখানে দেখো জিরো বসালে প্রাইম হতে পারে যদি পিটা প্রাইম হয়, তাহলে ওয়ান বসালে হতে পারে, দুই বসালে হতে পারে, কিন্তু এইভাবে বাড়াতে বাড়াতে যদি আমি পি অবধি চলে যাই তাহলে আমি দেখছি পিটা কখনোই প্রাইম, মানে পি বসালে এই ফর্মে একটা 1 ডিগ্রি পলিনোমিয়ালের কখনোই সেটা যদি এই স্পেসিফিক ফর্মে হয় তাহলে সেটা কখনোই প্রাইম হতে পারে না। তাহলে যেটা অ্যাটমোস্ট হতে পারে যে এক্স এর ভ্যালু যদি জিরো বসাও, ওয়ান বসাও, টু বসাও, এইভাবে করতে করতে যদি আমি অ্যাটমোস্ট পি মাইনাস ওয়ান অব্দি চলে যাই তাহলে হয়তোবা সেটা প্রাইম দিতেও পারে। মানে এক্স এর ভ্যালু জিরো, ওয়ান, টু, ডট 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 করতে করতে পি মাইনাস ওয়ান অব্দি গেলে তাহলে হয়তো দিলেও দিতে পারে। এটার বেশি কিছু হতে পারে না, এটা অ্যাটমোস্ট হতে পারে এই ঘটনাটা। তাহলে সেইখান থেকেই একটা কিছু পলিনোমিয়াল দেখা যাক। ধরা যাক যে এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি। ধরা যাক এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি আমি নিলাম। এফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি। আচ্ছা, যদি আমি এফ অফ জিরো বসাই সেটা হলো থ্রি, এফ অফ ওয়ান যদি বসাই তাহলে ভ্যালু হবে ফাইভ, এফ অফ টু যদি বসাই তাহলে ভ্যালু হবে সেভেন, এফ অফ থ্রি যদি বসাই তাহলে ভ্যালু হবে নাইন। খেয়াল করো এফ অফ থ্রি যখনই বসাবো তাহলে তখন দেখতে হয়ে যাবে টু ইন্টু থ্রি প্লাস থ্রি, তাহলে এই থ্রি আর এই থ্রি কমন চলে যাওয়াতে যেটা হয়ে যাবে, তাহলে এটাকে তুমি থ্রি কমন নিয়ে লিখতে পারো, তাহলে টু প্লাস ওয়ান। তো তিন যখনই হয়ে যাবে মানে এই পি এর ভ্যালুটা যেই অ্যাটেন্ড করে যাবে সেই মুহূর্তেই আর সেটা প্রাইম থাকবে না। সো অ্যাটমোস্ট যেটা হতে পারে যে তিনটে ভ্যালুর জন্য, তার মানে জিরো, ওয়ান আর টু, এই তিনটে কনজিকিউটিভ এক্স এর ভ্যালুর জন্য দেখা গেল এফ এক্সটা প্রাইম। তার মানে আমি নিয়েছিলাম পি হচ্ছে থ্রি, পি এর ভ্যালু ছিল থ্রি, তাহলে যেটা দেখলাম জিরো থেকে যদি করতে করতে পি মাইনাস ওয়ান অব্দি যাই তাহলে এরকম কি পলিনোমিয়াল পাওয়া যাবে যেটা সবসময় প্রাইম দেবে। তার মানে এখন প্রবলেমটা আমি আর দেখতে চাইছি না যে 1 ডিগ্রি কোনো এরকম ইন্টিজার ওলা কোফিশিয়েন্ট ওলা পলিনোমিয়াল আছে যে কিনা ফর এভরি ভ্যালুজ অফ এক্স প্রাইম দিচ্ছে, কারণ সেটা দেওয়া সম্ভব নয়। এক্ষুনি দেখলাম যে যদি এক্স এর ভ্যালু পি বসিয়ে দাও তাহলে সেটা অবশ্যই প্রাইম হতে পারে না। কিন্তু প্রশ্ন হলো আমি যে কোনো তোমাকে যদি একটা প্রাইম দিই তাহলে ক্যান ইউ ফাইন্ড সাম পলিনোমিয়াল অফ দ্য ফর্ম এ এক্স প্লাস পি, মানে আমি কি সবসময় এরকম একটা পলিনোমিয়াল, তাহলে গিভেন প্রাইম, গিভেন এনি প্রাইম, প্রাইম পি, ক্যান ইউ ফাইন্ড, ক্যান ইউ ফাইন্ড আ পলিনোমিয়াল এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস পি, যেখানে জিসিডি অফ এ আর পি ইকুয়াল টু ওয়ান আর এ আর পি হচ্ছে গ্রেটার দেন ওয়ান, সাচ দ্যাট তোমার কনজিকিউটিভ যেগুলো এফ অফ জিরো, এফ অফ ওয়ান থেকে এফ অফ পি মাইনাস ওয়ান আর অল প্রাইমস।
তাহলে দেখো আমি এইখানে যে এক্সাম্পলটা তোমাদের দেখালাম, এই এক্সাম্পলটায় কিন্তু এই ঘটনাটা ঘটছে। যদি পি আমি 3 দিই, তাহলে আই ক্যান ফাইন্ড দিস পলিনোমিয়াল এফ এক্স ইকুয়াল টু 2x+3, যার জন্য কিনা পরপর তিনটে কনসিকিউটিভ ইন্টিজার এক্স এর ভ্যালু যারা নিচ্ছে, কারণ এক্স এর ভ্যালু দেখো 0 1 2 অব্দি গেছে, পি ছিল তাহলে p-1 অব্দি গেছে, সাচ দ্যাট এফ এক্স এর ভ্যালু দে আর অল প্রাইমস। ঠিক আছে, তাহলে এটা প্রশ্ন। আরেকটা পলিনোমিয়াল নেওয়া যাক। এখানে ধরা যাক পলিনোমিয়াল হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 6x+5, এফ এক্স ইকুয়াল টু 6x+5, এফ এক্স ইকুয়াল টু 6x+5। তাহলে এটা হচ্ছে পি। তাহলে আমি দেখতে চাইছি f(0), f(1), f(2), f(3), f(4). দেখো তাহলে 0 থেকে p-1 অব্দি হয়ে গেল। চট করে বলো তো এই ভ্যালুগুলো কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়ালো 5, এটা দাঁড়ালো 11, এটা দাঁড়ালো 17, এটা দাঁড়ালো 23, এটা দাঁড়ালো 29। তাহলে দেখো এই পি এর ভ্যালু 5 এর জন্য আই ক্যান অলওয়েজ কনস্ট্রাক্ট আ পলিনোমিয়াল লাইক দিস 6x+5, যার জন্য এক্স এর ভ্যালু 0 থেকে 4 অব্দি নিলে পরপর ওরা এফ এক্স এর যে ভ্যালুগুলো দেবে দে আর অল প্রাইমস। তার মানে কাইন্ড অফ একটা প্রাইম প্রডিউসিং পলিনোমিয়াল গোছের কাজ করছে, কিন্তু অবশ্যই একটা রেস্ট্রিকশন আছে। কারণ আমরা দেখলাম যে 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ইউ ক্যান নেভার ফাইন্ড সাচ পলিনোমিয়াল যেটা প্রত্যেকটা এক্স ভ্যালুর জন্য সেটা একটা প্রাইম দেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ধরনের প্রশ্ন থেকেই যাবে। এবং এইখানে দেখো আরো যদি দেখো, তাহলে এইটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 150x। এটা দেখো এই যে ভ্যালুগুলো 6x+5, এটা কিন্তু 5 11, পি এর ভ্যালু 5 11 17। তাহলে তুমি যদি 29 ইলস প্রাইমস 5 11 দেশ। আচ্ছা এফ এক্স যদি তুমি এটা নাও 150x+7, তাহলেও দেখো এরা পরপর যে ভ্যালুস গুলো দিচ্ছে সেই ভ্যালুস গুলো কিন্তু অল প্রাইমস। এটা একটু চোখে দেখে হয়তো তোমাদের পক্ষে বোঝা কঠিন, কিন্তু চেক করলে, মেশিনে চেক করলেই দেখা যাবে দে আর অল প্রাইমস। কিন্তু আমরা যে প্রশ্ন করেছিলাম, যে যে প্রশ্নে যদি আরেকবার যাই, যে তোমাকে যদি আমি এরকম একটা প্রশ্ন করি যে given any prime p can you find a polynomial fx, তোমাকে আমি যা খুশি প্রাইম দেব, তাহলে তোমাকে সেই প্রাইমের জন্য একটা এ খুঁজে বের করতে হবে, যার জন্য এই ইকুয়েশনটা আমি পাবো, যার জন্য আমার এফএক্সটা এরকম দেখতে হবে, এবং f0 থেকে f(p-1) প্রত্যেকটাকেই প্রাইম হতে হবে। আবার বলছি, তোমাকে আমি, প্রশ্নটা হচ্ছে আমি তোমাকে চোখ বন্ধ করে যে কোনো একটা প্রাইম দেব, প্রাইম দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে, আমাকে একটা, ডিপেন্ডিং অন দ্যাট পি, তোমাকে একটা এ খুঁজে বের করতে হবে। দেখো এই এ খুঁজে বের করলেই আমি কিন্তু এই পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করে ফেলতে পারবো, কারণ পলিনোমিয়ালে বেসিক্যালি আননোন আছে এ আর পি, যার মধ্যে পি ইজ অলরেডি গিভেন টু ইউ, তাহলে পড়ে থাকে বেচারা এ। তাহলে আমি যদি তোমাকে একটা পি দিই, বেসড অন দ্যাট পি ক্যান ইউ ফাইন্ড সাম এ, যার জন্য যে পলিনোমিয়ালটা কনস্ট্রাক্টেড হচ্ছে সেই পলিনোমিয়ালটা পরপর ভ্যালু যদি ইভালুয়েট করো 0 থেকে p-1 অব্দি, তাহলে প্রত্যেকটা ভ্যালুর জন্যই সেটা যেন প্রাইম দেয়। এবং দেখা গেছে যে এই প্রবলেমটা ইজ স্টিল অ্যান ওপেন প্রবলেম। তার মানে এটা কিন্তু এখনো অব্দি কেউ প্রুফ করতে পারেনি। কিছু বিচ্ছিন্ন পি এর জন্য করা গেছে, দেখতেই পাচ্ছ এখানে কিছু এক্সাম্পল আছে, কিন্তু যে কোনো একটা পি দিলে তোমাকে একটা এ খুঁজে বের করতে হবে সাচ দ্যাট এই পলিনোমিয়ালটা ইভালুয়েটেড অ্যাট 0 থেকে p-1 প্রত্যেকটার জন্য যে একটা করে প্রাইম দেবে, সেটা কিন্তু এখনো বের করা সম্ভব হয়নি। সো এটা ইজ স্টিল অ্যান ওপেন প্রবলেম। দেখো এটাও খুব সহজে বোঝা যায়, কিন্তু এই প্রবলেমটা এখনো অব্দি আনসলভ রয়ে গেছে। স্যার এটা কি শুধু ফার্স্ট ডিগ্রির জন্যই না, মানে সেকেন্ড ডিগ্রিও হতে পারে? সেকেন্ড ডিগ্রিতে আসছি। তাহলে দেখো ফার্স্ট ডিগ্রিতেই এই অবস্থা, সেকেন্ড ডিগ্রিতেও সমস্যা একই থাকবে। আচ্ছা, তো সেকেন্ড ডিগ্রির জন্য এবার একটু দেখা যাক।
আচ্ছা, এবার ধরো আমরা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালটা এইভাবে কনস্ট্রাক্ট করছি যে এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে আগের মতোই ইজ কল্ড আ প্রাইম প্রডিউসিং পলিনোমিয়াল when there exists some r such that এইটা আর অল প্রাইমস। ঠিক আছে, তাহলে আগের বারে আমার আগের যেটা ছিল আর এর ভ্যালু বেসিক্যালি একটা পি দেওয়া ছিল, যে সেটা পি এর ওপর ডিপেন্ডেন্ট ছিল। এবার ধরো আমি আরেকটু জেনারেলাইজ করলাম, এইটাকে বলছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ আর সি, এখানে বি এরও নিশ্চয়ই গ্রেটার দ্যান ওয়ান হবে, ইজ কল্ড আ প্রাইম প্রডিউসিং পলিনোমিয়াল when there exists r such that পর পর এই জায়গাগুলো যদি ইভালুয়েট করি দে আর অল প্রাইমস। আচ্ছা, তাহলে এই যে ক্লিয়ারলি আর ইজ বাউন্ডেড, অ্যান্ড এখানে বুঝতেই পারছো আরটা নিশ্চয়ই বাউন্ডেড হতে হবে, কারণ তুমি আহ, কিছু একটা ভ্যালু বসালে যে এখান দিয়ে সবকটার ধরো এক্স এর এমন একটা ভ্যালু বলতে পারবে যেটা কম্পোজিট অলওয়েজ হবে। এক্স এর চট করে একটা এমন একটা ভ্যালু বলো, এক্স এর ভ্যালু, যাতে করে এই ধরনের যে কোনো পলিনোমিয়ালই যদি নাও সি দ্যাট নেব, উইল বিকাম, হ্যাঁ সি নেব। যদি তুমি সি নাও তাহলে তুমি বুঝতেই পারছো এইখানে ওখানেও যেরকম আমরা পি বসালে সেটা কম্পোজিট হয়ে যাচ্ছিল, তাহলে এখানেও সেরকম সি নিলে অলওয়েজ সেটা একটা প্রাইম নাম্বার থাকবে না, সেটা অলওয়েজ কম্পোজিট নাম্বার হয়েই যাবে। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই 2 ডিগ্রি পলিনোমিয়াল দিয়েও ওই রকম কিন্তু মানে প্রত্যেকটা ভ্যালুর জন্যই যে সেটা একটা কম্পোজিট নাম্বার দেবে সেটাও কিন্তু পাওয়া সম্ভব নয়। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো যে এইরকম একটা আর যদি আমি পাই, যেটা অন্তত কিছু কনসিকিউটিভ 0 থেকে r-1 অব্দি বা আর অব্দি সেটা আমাকে প্রাইম দিচ্ছে, তাহলে তার আমি বলবো যে সেই ধরনের একটা প্রাইম প্রডিউসিং একটা অ্যালগোরিদম বা একটা পলিনোমিয়াল আমার হাতে এলো। আচ্ছা, clearly r is bounded and the maximum value of r is called the prime producing length of fx। তাহলে prime producing length বলতে এর ম্যাক্সিমাম যে পরপর ভ্যালুজ এর জন্য দিচ্ছে। আচ্ছা, ফর দ্য পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 41, দেখা গেছে দেখো এটা প্রত্যেকটা 41 খানা ঘরের জন্য কিন্তু, মানে 41-এ তো অবশ্যই এটা প্রাইম হবে না, কিন্তু 0 থেকে 40 অব্দি যদি তুমি পরপর ইভালুয়েট করো প্রত্যেকটার জন্যই এটা প্রাইম হবে। আচ্ছা, আমি একটা সেজে ছোট প্রোগ্রাম লিখেছি, দেখতে পাবে এখানে, তাহলে এটা চালালেই বুঝতে পারবে। হ্যাঁ, সেজে এটা। আচ্ছা, এইখানের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো পলিনোমিয়ালটা, এখানে একটা অন্য পলিনোমিয়াল আছে। আচ্ছা, আমি পলিনোমিয়াল অবশ্যই চেঞ্জ করে দিতে পারি, এখানে পলিনোমিয়াল কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 41। আচ্ছা, আমি ধরো এইখানে করলাম একটা পলিনোমিয়াল দিয়ে দিলাম, এখানে এটা বানিয়ে নিলাম। রিটার্ন ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 41, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 41। আচ্ছা, তোমাদের একটু বড় করে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার পি এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 41 অব্দি যদি দিই তাহলেও কনজিকিউটিভ নেবে, আমি ধরো 42 নিলাম। 41 তো দেখতেই পাচ্ছে, 42 নিলাম। স্যার 40-র জন্য এটা ট্রু দেবে না মনে হয়। 40-র জন্য এটা ট্রু দেবে না? না, কারণ 40 স্কোয়ার প্লাস 40 প্লাস 41, তো 40টা কমন নিয়ে নিচ্ছি, তো 40 হ্যাঁ, ইন্টু 41 পার্টটা, তাহলে তো এটা এটা হয়তো 41টা তো 39 অব্দি যাবে হয়তো। 39 অব্দি যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইখানে যদি তুমি বসাও 42 দিয়ে দেখা যাক রিটার্ন কি। আচ্ছা, দেখো তুমি যেটা বললে 40-তে এটা ফলস, এবং দেখো প্রত্যেকটার জন্য এটা ট্রু। ট্রু মানে হচ্ছে সেটা প্রাইম। প্রথমে 41, 43, 47 এইভাবে এসছে, এবং প্রত্যেকটার জন্য এটা চেক করা হয়েছে। চেক করে যেটা দেখা যাচ্ছে যে এইটা আলটিমেটলি তুমি যেটা বললে সেটা চোখে দেখেই বোঝা যাচ্ছে যে এটা টাইপোজ আছে এখানে, এটা এফ 39 হওয়া উচিত এটা, কারণ এখানে যদি তুমি 40 বসাও তাহলে 40 স্কোয়ার প্লাস 40 যেটা তুমি বললে প্লাস 41, এখানে তুমি কমন নিলেই 41টা তোমার কমন চলে আসবে। সো দিস উইল নট বি আ প্রাইম। সো
এটা একটা ভুল আছে, এটা হচ্ছে তোমার 39 অব্দি হওয়া উচিত। তো তার মানে এটা হচ্ছে 41ও যেমন নয় সেরকম 40টাও কিন্তু প্রাইম নয়। কিন্তু খেয়াল করো যে এটা কিন্তু অনেকগুলো প্রাইম দিয়ে দিয়েছে, 39 মানে 0 থেকে 39 মানে 40খানা পর পর কিন্তু প্রাইম প্রডিউস করে গেছে। তার মানে এই ধরনের প্রাইম খোঁজাটাও কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ইস্যু। এবং দেখা গেছে এখন আহ, এটা 1990-তে লাস্ট হয়েছে, তোমরা চেক করতে পারো, আমি ইন্টারনেট ঘেঁটে উইকিপিডিয়া ঘেঁটে যা দেখলাম তাতে হচ্ছে এই যে পলিনোমিয়ালটা এইটা কিন্তু 45খানা 0 থেকে 44খানা পরপর প্রাইম কিনা চেক করে দিচ্ছে, মানে পরপর প্রাইম দিচ্ছে। আমি যদি এই পলিনোমিয়ালটা চালাই, এটা হচ্ছে তোমার এইটা, হ্যাঁ এটাকে যদি আমি বন্ধ করে দিই, দিয়ে যদি এটাকে চালাই, এটা ধরো আমি 50 অব্দি করে দিলাম, এই যদি চালাই, বাহ এটা 49, 50, দেখো 45-এ গিয়ে কিন্তু ফলস দিয়েছে, কিন্তু তারপরে 46, 47, 48, 49-এও কিন্তু ট্রু করে দিয়েছে। বেশ ইন্টারেস্টিং কিন্তু এটা, দেখো আগের গুলো সবকটাতেই ট্রু দিয়েছে। তো বোঝাই যাচ্ছে এটা তোমার 49-এ গিয়ে লাস্টে কি ছিল, 40 কোথায় গিয়ে প্রথম এটা ভুলভাল দিল, ফলস হয়েছে 45-এ গিয়ে। তার মানে 0 থেকে 44 অব্দি দেখো ঠিকঠাক দিয়েছে, 0 থেকে 44, 45-এ গিয়ে প্রথম গন্ডগোল করেছে, কিন্তু স্টিল 46 থেকে কিন্তু আবার ট্রু দিচ্ছে, মানে 46 থেকে কিন্তু আবার প্রাইম দিচ্ছে। আচ্ছা এটা আরেকটু বাড়িয়ে দেখা যাক, বেশ ইন্টারেস্টিং পলিনোমিয়াল। তার মানে এই যে দেখো ছোট ছোট করে আমার কোড প্রায় লিখতেই হয়নি, সবই অ্যাভেলেবেল। এখানে যদি আমি এটাকে 100 করে দিই, দেখি কতগুলো হয়। 100 করলে শেষের দিকে বেশ ভুলভালই দিচ্ছে। 45 অনওয়ার্ডস দেখো একটু ট্রু ফলস মিশিয়েই আছে। 45 অনওয়ার্ডস দেখো 45 ফলস, তারপর ট্রু, টানা বেশ কিছু ট্রু দিয়েছে, আবার ফলস, ট্রু, তার মানে মিক্সড। কিন্তু এটা ঘটনা যে এইটা টানা 44 অব্দি কিন্তু টানা সবকটার জন্য ট্রু দিয়ে দিয়েছে। তার মানে এই যে পলিনোমিয়ালটা হলো, এই পলিনোমিয়ালটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং এখনো অব্দি 2090 অব্দি এটা হচ্ছে দ্য লংগেস্ট স্ট্রিং যেটা প্রোভাইড করে প্রাইম নাম্বারস ইন কোয়াড্রেটিক পলিনোমিয়ালস। তো এই ধরনের রিসার্চও কিন্তু চলছে যে তুমি সব থেকে বড় এরকম কতগুলো স্ট্রিং তুমি দিতে পারো যেটা পর পর কনসিকিউটিভ দিচ্ছে। তার মানে লেন্থ অফ প্রডিউসিং দ্য প্রাইম প্রডিউসিং লেন্থ, এই যে লেন্থ এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো যে আমি যদি ইন জেনারেল কিভাবে প্রুফ করব যে এইরকম কোন ধরনের পলিনোমিয়াল থাকতে পারে না। মানে আমার যদি একটা ইন্টিজার কোএফিসিয়েন্ট থাকে তাহলে সেটা কখনোই কিন্তু প্রাইম প্রডিউস করতে পারে না, মানে ফর এনি ভ্যালুজ অফ এক্স। তাহলে বুঝতেই পারছো খানিকটা এই ধরনের যে যদি স্টেটমেন্ট করি আমি, যে মানে সব থেকে ভালো হতো আর নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এরকম দেখতে উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট দ্যাট গিভস আস অনলি প্রাইম নাম্বারস ফর এনি ভ্যালুজ অফ এক্স। তার মানে বুঝতেই পারছো এখানে এক্স এর ভ্যালু যদি A0 দিয়ে দাও তাহলেই কিন্তু তোমার আর এই যে জিনিসটা দাঁড়াবে সেই জিনিসটা কিন্তু প্রাইম হবে না। সেটা প্রাইম হবে না A0-র ভ্যালু যদি ধরো 1 হয়ে যায়, ঠিক আছে, ধরো কোনো একটা পলিনোমিয়ালে A0-র ভ্যালু 1 আছে, তাহলে কি তুমি চট করে দেখে বলে দিতে পারবে এটা কম্পোজিট হয়ে যাবে? ধরো এফ ইকুয়াল টু এরকম একটা পলিনোমিয়াল হয়েছে, ইকুয়াল টু ধরা যাক ইকুয়াল টু ধরো A0 প্লাস A1 x করে একটা n ডিগ্রি পলিনোমিয়াল ধরো, ঠিক আছে, যেখানে A0-র ভ্যালুটা হয়েছে বেসিক্যালি 1, ঠিক আছে। তাহলে কি তুমি বলতে পারো F1 ইজ অলওয়েজ প্রাইম? এটা কি বলা যায়? কি মনে হয় তোমাদের? প্রশ্নটা না ক্লিয়ার? বলা যাবে না, মানে কোএফিসিয়েন্টের সামটাও নির্ভর করবে।
সেটা কোএফিসিয়েন্টের সামের ওপর জিরো ডিপেন্ড করে যাচ্ছে, a0 প্লাস a1 প্লাস an, সেটা যদি প্রাইম হয় তাহলে বলা যাবে, তাই তো? আচ্ছা, এটা যদি 1 না হতো তাহলে কি বলা যেত? a0টা যদি 1 না হতো হ্যাঁ স্যার, তাহলে তো বলাই যাবে, তাহলে তো a0 দিয়েই ডিভাইড করবে। তাহলে পুরো ব্যাপারটা a0 দিয়ে ডিভাইড করবে। আচ্ছা, সেই ভ্যালুটা কি জিরো হয়ে যেতে পারে? ধরো a0 দিয়ে হলো, কিন্তু পুরো পলিনোমিয়াল ইভালুয়েট করলে 2 বসালে সেটা জিরো হয়ে গেল। যদি ইন্টিজার রুট থাকে, হুম। যদি ইন্টিজার রুট থাকে তাহলে তো হতে পারে। হ্যাঁ, তার মানে তুমি তো এখন আরবিটারি পলিনোমিয়াল নিয়ে করছো, তো তোমার হাতে তো নেই সেটা কি। ধরো x-2 ইন্টু সামথিং পলিনোমিয়াল করে কনস্ট্যান্ট টার্মটা আমি সবসময় 2 আনতেই পারি, হ্যাঁ, তাই না? ধরো আমার পলিনোমিয়ালটা x-2 ইন্টু ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বা -1ই ধরলাম, তাহলে আমার কিন্তু কনস্ট্যান্ট টার্মটা 2 চলে আসবে হুম। এবং পলিনোমিয়াল ইভালুয়েটেড অ্যাট 2 জিরো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হলো, যে প্রশ্নটা খুব ন্যাচারাল, যে আমরা কি এরকম একটা, খুব ভালো হতো যদি এরকম একটা নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল পেতাম a0 এইটা উইথ ইন্টিজার কোএফিসিয়েন্টস দ্যাট গিভস আস অনলি প্রাইম নাম্বারস ফর এনি ভ্যালুজ অফ x। ঠিক আছে, আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রিতে কিছু পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করে দেখে ফেলেছিলাম যে এটা হওয়াটা বেশ মুশকিল আছে, কিন্তু ইন জেনারেল কিভাবে আমি বলবো? তো তোমাদের কি মনে হয় এরকম পলিনোমিয়াল থাকা যায়? আমরা 1-2-এ কিন্তু অলরেডি দেখে ফেলেছি দেখা যায় না, একে অন্তত দেখেছি, 2-এ দেখিনি, একে অন্তত দেখেছি, কিছু অন্তত পলিনোমিয়াল তৈরি করে দিয়েছি যে পলিনোমিয়ালের ওরকম হয় না। এবার প্রশ্ন হলো যে তুমি যেরকম কনস্ট্রাক্ট করেছো এর বাইরেও কোনো এরকম পলিনোমিয়াল থাকতে পারে কিনা। তো অ্যান্সার হচ্ছে অফকোর্স নো, দেয়ার ইজ নো নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এফএক্স উইথ ইন্টিজার কোএফিসিয়েন্টস such that fx is prime for all integers x। ঠিক আছে, এটা বেশ একটা ইন্টারেস্টিং রেজাল্ট, যে এইরকম পলিনোমিয়াল প্রডিউসিং প্রাইম প্রডিউসিং পলিনোমিয়াল কিন্তু তুমি পেতে পারো না which is a non constant polynomial। ধরো তোমার fx equal to p হয়ে আছে, where p is a prime, then এটা একটা constant polynomial, then you will always get a prime for whatever value that you put in x। so সেই ধরনের নয়, ফলে নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এবং যেটা ইন্টিজার কোফিশিয়েন্ট ওলা এবং যেটা fx ইকুয়াল টু প্রাইম ফর অল ভ্যালুজ অফ এক্স, তাহলে সেই রকম পাওয়া সম্ভব কিনা, এই থিওরামটা বলছে পাওয়া সম্ভব না। আচ্ছা, এনি গেস এটা কিভাবে প্রুফ করা যেতে পারে? স্যার, স্যার বলছি হুম। যে আমি জানি যে এমনি যদি সব ইয়ে মানে টাইমই দেয়, আমি জানি যে পলিনোমিয়ালটা আলটিমেটলি তো ওই এক্স টু দি পাওয়ার এন টাইপের বিহেভিয়ার দেখাবে। হুম। তাহলে আমি যদি কোনোভাবে যে প্রাইমের ডিস্ট্রিবিউশনটা দেখাতে পারি যে ওটা ওই এক্সপোনেনশিয়াল টাইপের হচ্ছে না, মানে এক্স টু দি পাওয়ার এন টাইপের হচ্ছে না, তাহলেই বলতে পারবো যে এটা সবসময় প্রাইম দিতে পারবে না। মানে একটা রকম কোনো পলিনোমিয়াল পাওয়া যাবে না যেটা সবসময় প্রাইম দেবে। না, কারণ এই এটা কি শুধুই শুধুই এক্সপোনেনশিয়াল হয় না? তুমি যদি লং টার্ম এক্সপোনেনশিয়াল, হ্যাঁ এক্সপোনেনশিয়াল বলতে কি বোঝাচ্ছ? এক্স টু দি পাওয়ার এন টাইপ মানে লং টার্ম, মানে হাইয়েস্ট ইন্ডেক্সটা যেটা আছে। হ্যাঁ, তার সঙ্গে ডিস্ট্রিবিউশন অফ প্রাইম কিভাবে করবে? আমি বলছি মানে মানে যদি আমার প্রাইম মানে এরা সবসময় যদি প্রাইমটা এরকমই দেয়, মানে ওই মানে পলিনোমিয়ালটা যে কোনো ইন্টিজারের জন্য যদি প্রাইম ভ্যালু দেয়, তার মানে প্রাইমের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা ওই এক্স টু দি পাওয়ার এন টাইপের কার্ভটার কাছাকাছি মানে থাকবে আর কি। হ্যাঁ, লং এক্স টু টার্ম দি পাওয়ার এন, আর এর সঙ্গে এই টার্মস গুলো যোগ করে দেওয়ার ফলে যে কার্ভটা হবে সেটা কিন্তু এক নয়, মানে খানিকটা, মানে এটা পলিনোমিয়াল গ্রোথ তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে তুমি যেটা বলতে চাইছো যে ধরো এই রকম একটা কার্ভ দেখতে হতে পারে আর কি, যে তোমার এই রকম একটা কিছু গ্রোথ হলো, এরকম বলতে চাইছো? হ্যাঁ, এরা, হ্যাঁ এবার বলো তারপরে। স্যার এবার বলছি যে আমি যদি প্রাইমের এই ডিস্ট্রিবিউশনটা জানা থাকে, মোটামুটি একটা আইডিয়া থাকে যে আমার দেখা যাচ্ছে যে প্রাইমটা এটা ফলো করছে না, হুম। মানে এটা থেকে অনেকটা ভায়োলেট করে, তাহলে আমি তখন এটা বলতে পারবো যে এটা কখনোই হবে না, এরকম কোনো প্রাইম পলিনোমিয়াল হ্যাঁ, না ভালো থাকলে। ভালো আইডিয়া, কিন্তু প্রাইম ডিস্ট্রিবিউশন কি তুমি দেখেছো? না স্যার। তো
আচ্ছা, প্রাইমের যে ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু যে খুব লোকের কাছে পরিচিত বা জানা সেটাও নয়। এবং আমি তোমাদের ইনফ্যাক্ট তুমি বা যারা যারা কমপ্লেক্স নিয়ে পড়াশোনা করেছো, তোমাদের তো কমপ্লেক্সের কোর্স হয়েছে তো? না স্যার কমপ্লেক্স স্যার না, হয়নি, হ্যাঁ, হয়নি স্যার। পরের সেমিস্টারে আছে কি না তোমাদের হ্যাঁ কমপ্লেক্স নেই? পরের সেমিস্টারে। পরের সেমিস্টার আছে। বাহ, তাহলে তো ভালোই হলো, তাহলে এই সেমিস্টার থেকে একটু দেখতে শুরু করো। এটা দেখার জন্য এমন কিছু নয়, এই যে ডিস্ট্রিবিউশন অফ প্রাইমস নিয়ে বললে এটাও কিন্তু একটা লোকের কাছে খুব ইন্টারেস্টিং অবজারভেশন যে কিরকম দেখতে হতে পারে, সেটা এখনো অবধি লোকের কাছে খুব একটা ক্লিয়ার নয়। যদি থাকতো ক্লিয়ার তাহলে কিন্তু ডেফিনেটলি বলে দিত। ধরো আমি তোমাকে বললাম 100তম প্রাইম কি হবে, তুমি একটা ফর্মুলা দিয়ে 100তম প্রাইম যদি আমাকে বের করে দিতে পারো, তাহলে ডিস্ট্রিবিউশন মানে তো সেটাই যে আমি জানি কোন লোকেশনে কি আছে। সেটাও কিন্তু এখনো বের করা যায়নি। মানে একটা প্রাইম একটা ফর্মুলা দিতে পারে না যে ধরো আমি 10th প্রাইমটা চাই, তাহলে একটা ফর্মুলা দিয়ে যে ভ্যালুটা ইভ্যালুয়েটেড হবে সেই ভ্যালুটা 10th প্রাইমের সঙ্গে সমান হবে এরকম কিন্তু নেই। রিম্যান হাইপোথিসিস যেটা, সেটার সঙ্গে কিন্তু প্রাইম ডিস্ট্রিবিউশনের একটা যোগ আছে, ঠিক আছে? সেই জন্য তোমাদের আমি বলছিলাম রিম্যান হাইপোথিসিসটা, যারা তোমরা একটু কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়তে চাও। আচ্ছা, তাহলে পরের দিনের জন্য তোমরা যেটা দেখো যে রিম্যান হাইপোথিসিসটাকে কিভাবে সহজে বোঝানো যায়। তো কমপ্লেক্স নাম্বার নিশ্চয়ই তোমরা জানো যে ax প্লাস bi ফর্মে এরকম হয় দেখতে। কমপ্লেক্স প্লেনেরও রুট থাকতে পারে, এর রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। তো এর যে ভ্যালুস গুলো হয় সেই ভ্যালুস গুলো দেখবে যে একটা সুন্দর ডিস্ট্রিবিউশন ফলো করার মতো জায়গায় আছে, সেটা কিন্তু লোকে এখনো প্রুফ করতে পারেনি। কিন্তু যতদূর অব্দি কম্পিউটারে বা দেখা গেছে সবগুলোরই এর কিছু রুট একটা স্পেশাল রকম বিহেভ করে। সেই বিহেভিয়ারটা খুব ইন্টারেস্টিং। সেইটাই ছিল রিম্যান হাইপোথিসিস। সেইটা একটু পড়ো, পড়ে পরের দিন এই যে যে জিনিসগুলো বলছি সবাই কিন্তু ওপেন প্রবলেমস গুলো আস্তে আস্তে নেটে দেখে নিজের মতো করে বানাও। এটাও কাইন্ড অফ একটা প্রজেক্ট। আমি হঠাৎ করেই বলবো একদিন যে পাঠাও, কোনো কাউকে বললাম যে তোমার এই জিনিসটা পাঠাও, আমার কাছে কিন্তু লেখা থাকে কোন দিন কি দিচ্ছি। ফলে তোমাদের এটাও একটা ইম্পর্টেন্ট কাজ। সেদিন ধরো একদিন বা আধ ঘন্টা সময় দিলাম যে ঠিক আছে তুমি আর পাঠাও, ফলে যদি আপডেট না থাকো তাহলে করতে পারবে না। সুতরাং প্রত্যেকেই জিনিসগুলো ভালো করে লিখবে। আচ্ছা, তো হ্যাঁ, এর প্রুফটা যেটা বললে প্রতীক, ঠিক আছে, একটা আইডিয়া। এনি আদার আইডিয়া যে এরকম একটা পলিনোমিয়ালের কিভাবে আমি প্রুফ করব যে এরকম কোনো ভ্যালুস থাকতে পারে না? স্যার যদি এই, মানে আমাকে তো এটা মানে পয়েন্ট নাম্বার খুঁজতে হয় যেটা যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য প্রাইম দিচ্ছে। হ্যাঁ, স্যার তাহলে তো যদি আমার এমনি ধরে নিলাম যে an x to n an মানে সংখ্যা আছে, তাহলে এবার ওর কনস্ট্যান্ট টার্ম যেটা সেটা তাহলে প্রাইম হতে হবে। না ওটা, হ্যাঁ, আরেকবার বলবে, আমার একটা ফোন হ্যাঁ এসেছিল স্যার, বলে কেটে গেল। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার মানে যদি an x to n প্লাস an minus 1 x to n minus 1 এরকম ভাবে যদি পলিনোমিয়ালটা থাকে, হুম, তাহলে ওর যে কনস্ট্যান্ট টার্ম a নটটাকে তাহলে প্রাইম হতে হবে, কারণ ওটা f0। হুম, তাহলে এবার আমি যদি এবার a নটটা যদি প্রাইমটাতে বসাই, a নটটা তো একটা ইন্টিজার, হুম, তাহলে এবার a নটটা তো a নট ইন্টু সামথিং হবে, হুম। সেটা গ্রেটার দেন 1 হবে। আচ্ছা, এবার যদি আমি বলি জিরোতে বাদ দিয়ে দিলাম, প্রাইমটা হচ্ছে তোমার এফ এক্স ইকুয়াল টু প্রাইম ফর অল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আচ্ছা, তাহলে তোমার কি প্রুফ হবে? তুমি এটা বলেছো, ঠিক দিকেই গেছো। মানে মেন অ্যাভয়েড যেটা করলাম আমরা তোমার লজিক দিয়ে, যে তুমি যেটা করলে সেটা হচ্ছে যে ওই লাস্টে ওয়ান বসালে ঝামেলাটা করছিল, ওয়ানের বদলে যদি 2 অনওয়ার্ডস হয়ে যেত তাহলে ঝামেলাটা হবে না। তাহলে প্রাইম যদি তুমি ওখানে বসিয়ে দাও f0 ইকুয়াল টু প্রাইম, তাহলে তোমার ওই ঝামেলাটা অন্তত মিটে গেল। যে ইজ নট প্রাইম, তাহলে ওখানে যদি তুমি যে কোনো একটা প্রাইম বসিয়ে দাও, আচ্ছা তাহলেও কি ঝামেলাটা মিটলো? মিটলো না বোধহয়। ঠিক তাহলে আছে, রুটের পার্টটা হতে রুটের পারে। পার্টটা থেকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি যেটা হ্যাঁ, এবারে বললে, তাহলে তাহলে একটা অন্য আইডিয়া, মানে সেখানে যদি আমি একটা মানে হ্যাঁ এফ এক্স তুমি এর জায়গাতে যদি এ নট এক্স বসাই, এক্স এর জায়গাতে এ নট, এ নট বসাও, a not x, এফ এক্স এবারে এর জায়গায়। হ্যাঁ, কি বসাচ্ছ এখানে? এ নট বসাচ্ছ, এ নট এক্স বসাচ্ছি। এ নট এক্স। আচ্ছা, এবারে এইটাকে তো হচ্ছে
এ নটটা ডিভাইড করবে, এটা যে পাবো যে ফাংশনটা। হুম। তো তাহলে যেটা হতে হবে যে এফ অফ এ নট এক্স মাইনাস এ নট, এইটা ইনফাইনাইটলি মেনি রুটস থাকতে হবে। গুড। আচ্ছা তাহলে দাঁড়াও, যদি এটা একটু একটু বলবে, এটা অনেকেই হয়তো বুঝতে পারবে না, আরেকবার বলো। তাহলে তুমি শুরু করছো হচ্ছে, আমি লিখছি, তুমি যেটা বলবে আমি লিখবো, তাহলে লোকের পক্ষে দেখাটা ইজি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু ধরলাম a0 প্লাস a1x প্লাস an x টু দি পাওয়ার n, এটা হচ্ছে পলিনোমিয়ালটা। হ্যাঁ, এরপর কি বলছো? এবারে আমি এফ অফ এ নট এক্স নিচ্ছি। আচ্ছা এফ ফার্স্টে আমি অফ বলছি যে এ নটটা প্রাইম হবে, এটা আমি ফার্স্টে একটা কনক্লুশন নিয়ে নিচ্ছি যে এ নটটা প্রাইম হতে হবে। এ নটটা প্রাইম হতেই হবে। আচ্ছা, তোমার হ্যাঁ ফার্স্ট স্টেপে হচ্ছে প্রতীক যেটা বললো, ঠিক আছে। হ্যাঁ, জিরো বসিয়ে। আচ্ছা, তাহলে ক্লেম 1 হচ্ছে এ নট ইজ প্রাইম। আচ্ছা এ নট ধরো, আমার কিন্তু প্রুফটা, তুমি কি জিরো থেকেই ধরছো তাই তো? আমি জিরো থেকেই ধরছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপাতত জিরোর জন্যই আমরা প্রুফ করি। তাহলে জিরো যদি হয়, তাহলে ক্লেম হচ্ছে এফ a0 ইজ প্রাইম, কারণ হচ্ছে এফ অফ জিরো ইকুয়াল টু a0। স্যার জিরো দিয়ে হলে তো মানে বাকিগুলো তো আমি শিফট করে নিলেই হয়ে যাবে। জিরো দিয়ে হলে বাকিগুলো তো আমি শিফট করে নিতে পারি খালি পুরো পলিনোমিয়ালটাকে। হ্যাঁ, পলিনোমিয়ালটাকে শিফট মানে কি? স্যার মানে এফ এফ এক্স জায়গায় মানে এফ এক্স মাইনাস ওয়ান করে দিলাম, জি এক্স ইজিক্যাল টু এফ এক্স মাইনাস ওয়ান। হুম এবার এটা তো আমি ওয়ান থেকে স্টার্ট করলাম, হুম তাহলে মানে আমার যদি এফ এফ এক্স মাইনাস ওয়ানটা যদি জিরোটা ধরে নিয়ে মানে এফ এক্স মাইনাস ওয়ানটা যদি ওয়ান থেকে ধরে আমার ট্রু হয়ে থাকে, হুম তাহলে জি এক্সটা জিরো থেকে ধরলে হবে। হুম তাহলে আমি শিফট করে দেবো পুরো পয়েন্টটাকে, মানে হ্যাঁ, জিরো দিয়ে সেটাও করতে পারবে। জিরো থেকে হলে বাকিগুলো তো হবে। আচ্ছা, তাহলে আগে আগে একটু পরপর লিখি, তাহলে সুবিধা হবে। সিন্স f0 ইকুয়াল টু সিন্স fx প্রতীক আরেকবার একটু বলবি ওটা? produces, এক মিনিট দাঁড়াও, all since fx produces times for all x, f0 must be prime। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপটা প্রুফটা হয়ে গেল। আচ্ছা, আমরা যেটা প্রুফ করতে চাইছি যে এই স্টেটমেন্টটা, যে দেয়ার ইজ নো নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল fx উইথ ইন্টিজার কোএফিসিয়েন্টস such that fx is prime for all integers x। ঠিক আছে, তার মানে এরকম কোনো নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল পেতে পারি না যেটা কিনা উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট, যেখানে fx টা ইজ প্রাইম ফর অল ইন্টিজার্স x, মানে x এর যাই বসাও না কেন যে fx টা অলওয়েজ প্রাইম দেবে, এরকম ইন্টিজার কোএফিসিয়েন্ট ওলা কোনো পলিনোমিয়াল আমি পেতে পারি না। এটাই প্রুফটা করার চেষ্টা চলছে। আচ্ছা, সেটা করার জন্য কি করা হলো, ধরে নিলাম এরকম, উল্টোটা ধরে নিলাম, ইফ পসিবল যে এরকম একটা পলিনোমিয়াল এক্সিস্ট করে যার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে ইন্টিজার, এবং তুমি fx এর x এর যাই ভ্যালু বসাও না কেন, আমি ধরলাম 0 থেকে, such that fx will give you a prime integer। তাহলে এটা যদি সত্যি অ্যাজিউম করে নিই, তাহলে আমি x এর জায়গায় 0 বসালেও নিশ্চয়ই সেটা প্রাইম দেয়। তাহলে x এর জায়গায় যদি 0 বসাও, that becomes a0। since fx produces primes for all x, তাহলে f0 নিশ্চয়ই একটা প্রাইম হবে, তাহলে f0 মানে a0, তাহলে a0 টা ইজ অলওয়েজ আ প্রাইম। তাহলে এইটা ছিল আমাদের ফার্স্ট ক্লেম, সেই ক্লেমটা প্রুফ হলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের গুলো দেখি। হ্যাঁ, এরপর কি বলছো বলো। এরপর স্যার আমি যেটা বলছিলাম যে যদি এবারে আমি এফ অফ এ নট এক্স নিই। আচ্ছা এক মিনিট, এরপর তুমি করছো এফ, আচ্ছা তুমি এফ এক্স ছিল, আরেকবার লিখছি, এফ এক্স ছিল a0 প্লাস a1x প্লাস করে এ এন
এক্স টু দি পাওয়ার এন। এবার তুমি নিচ্ছ এফ এ নট এক্স, তাই তো? তাহলে এটা এ জিরো হয়ে গেল প্লাস এ জিরো এ ওয়ান এক্স হয়ে গেল, তারপর এটা হয়ে যাবে এ জিরো স্কোয়ার এ টু এক্স স্কোয়ার, করতে করতে এটা হবে এ এন এ জিরো টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন। এটা হলো, তাই তো? এবার কি হ্যাঁ। বলছো? হুম, আচ্ছা, তারপরে এবারে বলছি যে এ নটটা এই এফটাকে ডিভাইড করছে। হ্যাঁ, এ নটটা এইটাকে ডিভাইড করছে। হুম, হুম। তাহলে এ তাহলে নট ডিভাইড এফ এ জিরো এক্স। হ্যাঁ, তাহলে এটার এ নট মানে আইদার এটা একটা কম্পোজিট নাম্বার অথবা এ নট এটার একটা রুট হচ্ছে। রুট। হ্যাঁ, না হলে তো কম্পোজিট নাম্বার হয়ে যাবে এটা, কারণ এ নট তো ডিভাইড করছে। রুট হলে এটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে দুটো কেস হতে পারে। দেখো, যেহেতু ওর বক্তব্য অনুযায়ী যেহেতু ফর অল এক্স এর জন্য এটা প্রাইম দেয় আমার ক্লেম করা আছে, তাহলে যেটা হচ্ছে যে নিশ্চয়ই এই ভ্যালুটা এ জিরো এক্স যদি বসাও এবং এক্স এর তুমি যাই ভ্যালু বসাও না কেন সেটাও নিশ্চয়ই প্রাইম দেবে। তাহলে এবার এ জিরো যদি এই জিনিসটাকে ডিভাইড করে তাহলে দুটো কেস হতে পারে। আইদার এইটা, আচ্ছা এইটা এ জিরো যদি ডিভাইড করে তাহলে এই ঘটনাটা হতে পারে দিস মাস্ট বি ইকুয়াল টু এ জিরো, কারণ এ জিরো অলরেডি প্রাইম, অথবা জিরো হতে পারে। তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু জিরো হতে পারে, তাই তো? এফ এক্স এর এফ এ জিরো এক্স ইকুয়াল টু জিরো, কিন্তু সেটা তো হতে পারে না। স্যার আরেকবার বলুন। হুম, আচ্ছা কল্প, হ্যাঁ স্যার। তুমি যেটা বলছো, দেখো খেয়াল করো এইখানে কিন্তু এ জিরো এইটাকে ডিভাইড করে, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা এ জিরো নিজে একটা প্রাইম, হ্যাঁ। এইটা এইটা একটা পলিনোমিয়াল, এটা কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নয়, এটা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল, হ্যাঁ। এবং এই পলিনোমিয়ালটার এ জিরো এক্স বসালেও এক্স এর যদি কোনো একটা পার্টিকুলার ভ্যালু বসাও, দেন ইট শুড অলসো প্রডিউস আ প্রাইম ইন্টিজার, কারণ আমার হাইপোথিসিস তাই যে এফটা অলওয়েজ প্রাইম ইন্টিজার দেয়, হুম হুম। ঠিক আছে? হ্যাঁ তাহলে এই জিনিসটা যদি ডিভাইড করে, দুটো ঘটনা ঘটতে পারে, একটা প্রাইম একটা পলিনোমিয়ালকে ডিভাইড করছে মানে তার মানে ওর কোফিশিয়েন্ট গুলো থেকে তুমি বের করতে পেরেছো এ জিরোকে, অথবা ওই পুরো হ্যাঁ, ভ্যালুটা ইকুয়াল টু জিরো। জিরো হয়ে গেছে, হ্যাঁ। যদি ওর কোফিশিয়েন্ট থেকে তুমি এ জিরো বের করে ফেলতে পারো তাহলে সেটা কখনোই প্রাইম থাকতে পারে না, হ্যাঁ, সেটাই বলছি, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি। আচ্ছা, তাহলে আরেকটা কেস পড়ে থাকতে পারে, সেটা হচ্ছে যে এফ অফ এ জিরো এক্সটা জিরো হয়ে গেছে, কিন্তু সেটা জিরো হতে পারে না। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, এ জিরো এক্সটা যদি জিরো হয়ে যায়, তাহলে এটা তো প্রাইম নাম্বার হলো না, তাহলে এটা প্রাইম প্রডিউস করতে পারে না। হ্যাঁ, সেই জন্য এটাকে মানে এফ অফ এ জিরো এক্সটাকে ইকুয়াল টু এ জিরোই হতে হবে। হ্যাঁ, তাহলে তো এটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল বলে দেওয়া যাচ্ছে। তাহলে সেটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে একটা কন্ট্রাডিকশন চলে এলো। আচ্ছা, কে বলছিলে? বুঝতে অসুবিধা হচ্ছে, কে বলছিলে? এবার এবার কি বোঝা গেল? এটা একটা প্রুফ, তোমরা প্রুফটা আরো অন্যভাবে দেখবে। আমার এখানে যেটা আছে অন্যভাবে প্রুফটা করা আছে, এই প্রুফটা অন্যভাবে করা। তো অনেক রকম প্রুফ হতে পারে। ও যেটা বললো এটাও একটা কিন্তু ভালো প্রুফ। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই প্রুফটা বোঝার চেষ্টা করো। কল্পক যে প্রুফটা বললো সেটাও ভালো। আচ্ছা, প্রতীক যেটা বললো শিফট করে, সেটার লজিকটাও লিখতে পারো প্রতীক, সেটা নিয়েও করতে পারো। মানে একই জিনিসের অনেক রকম প্রুফ হবে, সেটাই তো স্বাভাবিক।
তো সেটা দেখো, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলে এই প্রুফটা তোমরা চট করে পরের দিন বা যদি কারো অসুবিধা হয় বলতে পারো। বা কল্পক যেটা বললো সেটাও ভালো, এর মধ্যে কোনো ফ্ল আছে কিনা সেটাও দেখতে পারো। ফলে এই জিনিসটা ফর্মালি লেখার চেষ্টা করো। এবং আমি যতটুকু বললাম হয়তো অনেকেই বুঝতে অসুবিধা হয়েছে, স্টিল লেখার চেষ্টা করো, তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হবে। তারপর কল্পকের সঙ্গে একটু ডিসকাস করো, করে পরের দিন আমাকে ফর্মালি যতগুলো প্রুফ হলো, মানে এটার একটা এইটা আমি দিলাম, তোমাদের কাছে একটা প্রুফ কল্পকের যেটা আছে সেটা দেখো কোনো ফ্ল আছে কিনা, বা এটার কোনো ফ্ল আছে কিনা, বা প্রতীক যেটা বললো শিফট করে করে সেটা কোনো ফ্ল হচ্ছে কিনা সেগুলো দেখো। দেখে ফাইনালি মানে এই ক্লাসগুলো হবে নিজেদের মতো করে আর কি, মানে পুরো জিনিসটাকে নতুন করে ভাবো। একই রকম বইতে প্রুফ আছে বলে সেই রকম প্রুফই করতে হবে, নট নেসেসারি। ফলে এটা একেবারেই নতুন করে নিজের মতো করে ভাবো, ভাবার চেষ্টা করে প্রুফটা তৈরি করো। ঠিক আছে? আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখবো আমরা। স্যার আপনি যেটা বলছিলেন যেখানে যেখানে 1 থেকে শুরু করে প্রাইম মানে হবে, এখানে আমরা তো জিরোর যে প্রাইম হবে সেটা ইউজ করলাম, হুম, সেইটা কি কোনোভাবে বলা যেতে পারে, মানে ওইটা কি হবে? সেটা ভাবো। স্যার মানে ওইটাই বলছিলাম স্যার, ওইটা প্রতীক যেটা বলছিল শিফট করে, মানে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান করে, সেটা একটু ভাবো, ভেবে দেখো কি হয়। ঠিক আছে? ওটা ভাবো, ভেবে হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো সেটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে লিনিয়ার, মানে আমরা তো অলরেডি দেখেছি যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সঙ্গে খানিকটা নাম্বার থিওরির সম্পর্ক আছে। আমরা যেটা দেখবো আজকে রিয়েল অ্যানালিসিসের সঙ্গেও কিন্তু বেশ সুন্দর সম্পর্ক আছে। দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস তো অলরেডি পড়েছো, অনেক রকম ভাবেই পড়েছো, এবং এই প্রুফটা আমি তোমাদের পড়তে বলেছিলাম, এটাও নিশ্চয়ই সবাই পড়েছো। এইখানে এটা অ্যাকচুয়ালি অয়লার এইভাবে প্রুফটা করেছিলেন, তো অনেক বছর আগেই ব্যাপারটা এইটা। এই প্রুফটা সবাই বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা আছে এই প্রুফটা? আচ্ছা, এই প্রুফটা কি প্রুফ, যে এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে এইটা কিভাবে এলো, এই এই জিনিসটা, এটা সবাই বুঝতে পেরেছো তো? এখানে ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক কাজে লেগেছে, এবং ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক কিন্তু অনেক আগে প্রুফ হয়েছে, ইউক্লিড প্রুফ করে গেছে, মানে ধরো আজ থেকে 2100 বছর আগের, বা 2400 আগের প্রুফ। তো সেই প্রুফটা যেভাবে করেছেন, সেইটা কিভাবে করেছেন সেটা ছেড়েই দিলাম আমি, কিন্তু এইখানের যে আইডিয়াটা সেই ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক কিন্তু কাজে লেগেছে। আচ্ছা, এইটা কেউ একজন একটু বোঝাবে? আমি স্ক্রিনে না খুলেই রাখলাম। আচ্ছা, তোমাদের কে কি রকম ইন্টারঅ্যাক্ট করছে একটু দেখি। আচ্ছা, এখানে কে বলবে? আচ্ছা, কৌশিক, কৌশিক মন্ডল, কৌশিক মন্ডল একটু মাইকটা অন করো। কৌশিক আছো? আচ্ছা, কৌশিক অ্যাবসেন্ট হয়ে গেল তাহলে। কৌশিক আছো কি? আচ্ছা, মুস্তাক, হ্যাঁ স্যার। বলো। ওই প্রুফটা আমি খুলছি, পড়েছো তো প্রুফটা? না স্যার, আগের দিন ক্লাসটা করা হচ্ছিল না। আচ্ছা, আমি তো পাঠিয়ে দিয়েছি তোমাকে এতে আগের দিনের। আচ্ছা, আমি একটু বলে রাখি, অনেকেরই হয়তো অসুবিধা হবে। সেটা হচ্ছে যে এখন তো তোমরা ওয়েল কানেক্টেড, মানে প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপ আছে, প্রত্যেকেরই ইমেল টিমেল সবই আছে, মেসেজও করা যায়। যে আগের দিন ক্লাস হয়নি বলে আমি পরের দিনের পড়া করতে পারবো না, সেটা যেন না হয়। এটা তোমাদেরই দায়িত্ব হবে যে আগের দিনের কি পড়ানো হয়েছে সেটা একটু দেখে নেওয়া। ফলে ক্লাসে আসার আগে আমি ইনফ্যাক্ট তোমাদের ইউটিউব লিঙ্কটাও পাঠিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা কি পড়া হচ্ছে, যাদের হতেই পারে কারো অনলাইনে সমস্যা হচ্ছে বা তার কোনো অসুবিধা আছে, সেদিন আসতে পারেনি, সেটা তো অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু তারা এলে পরের দিন যখন ক্লাসে আসবে আগের দিন কি পড়া হয়েছে বা কি করতে দিয়েছি সেটা কিন্তু স্পষ্টভাবে জেনে আসবে, নাহলে শুধু ক্লাসে আসার কোনো মানে নেই কিন্তু। ঠিক আছে, তুমি একটু পড়ে নিও। ঠিক ঠিক আচ্ছা রাজিবুল, হ্যাঁ স্যার। বলো, তুমি প্রুফটা দেখেছো? অল্টারনেটিভ প্রুফটা দেখায়। অল্টারনেটিভ প্রুফটা পড়েছো? না না, দেখায়নি এটা। আচ্ছা এটা কত পাতায় আছে? এটা তো 418 পাতা, সুতরাং এটা তো পড়ার মধ্যেই ছিল আমাদের। উম, আমি স্যার মানে আগের প্রুফটা দেখি আর এটা দেখা পড়ি। না আর মানে ইউক্লিডের অরিজিনাল প্রুফটা নিয়ে একটু ভাবছিলাম, তো সেই কারণে আর ওয়েলারের এটা দেখা হয়নি। আচ্ছা দেখো আর কি। আচ্ছা। তুমি তাহলে ইউক্লিডের প্রুফটাই একটু বলো শুনি, কি দেখলে কিভাবে অ্যাকচুয়ালি প্রুফটা করলে? প্রথমে ইউক্লিড হচ্ছে তিনটে মানে প্রাইম লেন্থ নিয়ে শুরু করেছেন, যেটা আমি বুঝেছি সেটাই বলছি। হুম। তিনটে লেন্থ নিয়ে শুরু করেছেন, এই তিনটে বাড়ানো যেতে পারে। এটা মানে প্রুফটা যেমন ভাবে করেছে সে অনুযায়ী এটা বলা যেতে পারে। এবার আহ, সেই তিনটে এমন তিনটেকে মানে যে যে মানে যে মাল্টিপল লেন্থটা, এই তিনটের যে মাল্টিপল লেন্থটা এই লেন্থটাকে মেজার করবে। এবার সেই লেন্থটাকে মানে উনি হচ্ছে প্রথমে বার করেছেন, মানে লিস্ট লিস্ট মাল্টিপল লেন্থটা। কি কি এবার কিসের লেন্থ করছো বলো তো, একটু মানে আরেকটু ভালো তিনটে করে বলবে? মানে তুমি তো প্রুফ করতে চাইছো তিনটে ডাইরেক্ট, প্রাইম, হ্যাঁ প্রাইম টু করসপন্ডিং তিনটে প্রাইমকে অ্যাসাইন করবে, এরকম তিনটে লেন্থ নিয়েছেন প্রথম। মানে তিনটে প্রাইমকে অ্যাসাইন করবে এরকম লেন্থ নিয়ে নিয়েছো তিনটে। হুম হুম। একটু মানে বুঝিয়ে দাও, ধরো তুমি প্রাইম নিয়েছো 3, 5, 7, তাহলে হ্যাঁ তার হ্যাঁ। সঙ্গে লেন্থ কিভাবে করছো? মানে মানে এদের করসপন্ডিং মানে 3, 5 সাথে আলাদা আলাদা ভাবে আহ, মানে মেজার করা হচ্ছে মানে লেন্থ হিসাবে। আচ্ছা করলে। এবার যে মানে লিস্ট মাল্টিপল লেন্থটা, হুম, মানে এদের যে এই 3, 5, 7 লিস্ট মাল্টিপল লেন্থটা হুম। মানে এক্ষেত্রে ধরুন 3, 5, 7 জন্য লিস্ট মাল্টিপল হবে 15, আর ওই 15 মানে 15 × 7 কত হয় আমি জানি না, মনে পড়ছে 15 into 7 কত বলো? না। এই যে, ওই 105। হ্যাঁ, 100। তো তো সেটাকে কনসিডার করছে প্রথমে। হুম। এবার এবার বলছে যে এটার সাথে এটার সাথে একটা ইউনিট লেন্থ, হ্যাঁ ইউনিট লেন্থটাকে যোগ করছে এটার সাথে, এই মানে 105-এর সাথে। ইউনিট লেন্থ বলতে এক, হ্যাঁ এক। তার মানে 106। 106। হুম। এবার বলছি কি 106টা নাম্বারটা উনি বলছেন যে এটা এটা প্রাইম নয়। এই আহ, এবার বলছে যদি প্রাইম হয় 106টা এটা, প্রাইম নয়, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এ বলছে যে এটা যদি প্রাইম হয় তাহলে আমি মানে তিনটের বেশি আরো একটা প্রাইম পেয়ে গেলাম। হুম। এবার যদি এবার এবার যদি এটা এবার যদি এটা প্রাইম না হয় তাহলে এর একটা মানে প্রাইম মেজারমেন্ট থাকবে, যেটা এই 106 কে মানে মেজার করতে পারবে মাল্টিপল আকারে পরপর নিতে থাকলে, আমি যেটা বুঝলাম অ্যাকচুয়ালি। এর একটা মানে একটা মানে প্রাইম মেজার মানে থাকবে। যেমন হ্যাঁ হ্যাঁ, মানে এরকম একটা প্রাইম নাম্বার থাকবে যেটা এই 106কে মেজার করতে পারবে। আচ্ছা, তো আহ ঠিকই বলছো। এই যে মেজার করতে পারবে ব্যাপারটা মানে কি? মানে আমি 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 যেটা বুঝলাম হয়তো এটা হয়তো ওই মানে যদি ধরুন যেটা মেজার করতে পারবে যেটা সেটা যদি 2 হয়, টু হুম। কে হয়তো মানে 53 টাইমস নিলে ওই ওই 106টা চলে আসবে, এইরকমই হয়তো কিছু। আমি হ্যাঁ, এই জায়গাটাই মানে কনফিউশন ছিলাম। এইটা অনেকটা এরকম টাইপের। ধরো তোমার আহ হ্যাঁ ধরো এখানে তো এই যে পেন আছে। 52টা আমার একটা জিনিস বলার ছিল যে 52 টাইমস যদি নিয়ে থাকি সেই তো নাম্বারই কনসেপ্টে চলে আসলো। তো উনি হঠাৎ এরকম জিওমেট্রিতে গেলেন কেন? আচ্ছা, তোমাদের আজকে তোমরা খানিকটা বুঝতে পারবে আমি যদি জিসিডি অ্যালগোরিদমটা বলি। দাঁড়াও আমি তো আমার আচ্ছা। স্ক্রিন শেয়ারিংটা স্টপ করে
ধরো জিসিডি বের করতে চাইছি, তো জিসিডি বের করার অ্যালগোরিদমটাও কিন্তু ইউক্লিডই দিয়ে গিয়েছিলেন, এবং কম্পিউটার সায়েন্সে এখনো অব্দি ইউক্লিডের থেকে ভালো অ্যালগোরিদম জিসিডি বের করার বেরোয়নি। So that is considered to be the one of the fastest algorithm in finding GCDs of numbers. আচ্ছা ধরা যাক, দাঁড়াও এটা দেখি। হ্যাঁ, ধরো এটা একটা, ধরো পেনের খাপ আর এটা পেনটা, ঠিক আছে? হ্যাঁ পেনের খাপের একটা লেন্থ আছে আর এটারও একটা লেন্থ আছে। ধরো আমি হুম সামহাও ইউনিট মেজার করেছি, মানে এইটা ধরো 2 ইউনিট লেন্থ আর এটা ধরো 2, 6, 7 ইউনিট লেন্থ ধরো, ঠিক আছে? হুম এটা 2 ইউনিট লেন্থ, এটা 7 ইউনিট লেন্থ, তাহলে ইউনিটটা আমার ফিক্সড। হুম হুম আচ্ছা এইবার তুমি যেটা বলছো মেজার করার মানেটা এইরকম, জিসিডি ইউক্লিড অ্যালগোরিদম এক্স্যাক্টলি সেইভাবেই কাজ করে। তাহলে আমি বের করতে চাইছি 2 আর 7-এর জিসিডি। কিভাবে হুম বের হুম করব? আমি কি করব, বড় আর ছোট দুটোকে পাশাপাশি রাখবো, পাশাপাশি রাখলাম, এখন দুটো দেখতে পাচ্ছ তোমরা। হুম 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 এইবার কি করব, এইটাকে এরকম ভাবে নিয়ে যাব। তাহলে যেহেতু এটা 2 ইউনিট, তাহলে আমি 3বার যদি রোল করাই এটার ওপরে, তাহলে একটা সার্টেন লেভেল অবধি গেল, তার মানে 6 ইউনিট লেন্থ তো কভার করলো, আর ওপরে 1 ইউনিট লেন্থ পড়ে রইলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? উনি হ্যাঁ কি করলেন, ওই 1 ইউনিট লেন্থটাকে কেটে নিলেন, আচ্ছা কেটে এবার নিয়ে একটা এর বড়টাকে ভুলে মুক্তিটাকে মানে গেলেন। মেজার হ্যাঁ, হ্যাঁ 1 ইউনিট করে নিয়ে বড়টাকে উনি ভুলে গেলেন, ঠিক আছে? তাহলে পড়ে রইলো তোমার কোনটা, ছোটটা। তাহলে এই যে ছোট হ্যাঁ ইউনিট যেটা পেলাম, সেইটা আবার বড় ইউনিটটাকে ভুলে গিয়ে আগে যেটা ছোট ইউনিট ছিল সেইটার ওপরে মেজার করাবো। তাহলে এখানে এখন আচ্ছা 1 ইউনিট, এটা 2 ইউনিট, এইটা হ্যাঁ রোল করাবো। যেহেতু হ্যাঁ এটা 1 ইউনিট, তাহলে দুবার রোল করালেই ওটা শেষ হয়ে গেল, মানে উপরে আর কোনো কাটা টুকরো রইলো না। হ্যাঁ তাহলে যে ছোট জিনিসটা পেলাম, যেটা এক্স্যাক্টলি ওটাকে রোল করে কোনো কাটা ইউনিট পেলে না, সেইটাই হবে জিসিডি। তাহলে এখানে আচ্ছা জিসিডি হয়ে গেল 1। আচ্ছা এবার খেয়াল করো, আমরা যখন জিসিডিটা করতাম কি করতে, যদি ভাগ মেথডে করো, কমন ফ্যাক্টর দিয়ে নয়, ভাগ মেথডে, তাহলে কি হ্যাঁ হ্যাঁ করতে, রিমাইন্ডার 0 7 রিমাইন্ডার। চলে আসবে তার হ্যাঁ, আগে হ্যাঁ এবার বলো তো তার এইটা আগে যে করলাম, এইটার মধ্যে রিমাইন্ডার কোনটা আর কোশেন্ট কোনটা? মানে যেটুকুখানি পড়ে থাকছে প্রথমবার একদম হ্যাঁ, তার মাথার মানে অংশটা ওপরে মাথা থেকে যে 1 ইউনিট কেটে দিলাম, দিস ইজ নাথিং বাট দ্য রিমাইন্ডার। হ্যাঁ এইটা হলো রিমাইন্ডার। এই রিমাইন্ডারটাকে নিচে নামালাম, তাহলে তখন কি করতাম, বড়টাকে ভুলে যেতাম, দিয়ে আগে যেটা ছোট ছিল সেটাকেই এখন বড় হিসাবে ট্রিট করব, তারপরে হুম যেটা রিমাইন্ডার পেলাম সেটাকে এখন ছোট হিসাবে ট্রিট করব, দিয়ে ওটাকে দিয়ে আবার রোল করাবো। করতে করতে যতক্ষণ না এই রোল কমপ্লিট হচ্ছে, মানে যতক্ষণ না রিমাইন্ডার পড়ে থাকছে, তার মানে যতক্ষণ না রিমাইন্ডার 0 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রসেসটা চালিয়ে যাব। যেটায় গিয়ে ফাইনালি ওটা 0 হবে, দ্যাট উইল বি দ্য জিসিডি অফ দিস টু নাম্বারস। তার মানে এবার বুঝতে পারলে মেজার বলতে কি বোঝাচ্ছে? মেজার বলতে ইজ নাথিং বাট এইটাকে রোল করাচ্ছে জিওমেট্রিক্যালি, আচ্ছা আচ্ছা রোল করিয়ে যেখানে গিয়ে ও এটাকে অ্যাকচুয়াল মেজার করা, মানে এটা যদি 6 ইউনিট হতো, তাহলে এই 2 ইউনিট 6টাকে মেজার করে ফেলতে পারতো। আমি আসলে স্যার ভাবছিলাম এই তো সেই 2 টাইমস 3 টাইমস এটাকে নিতে থাকছি তো সেই তো মানে মানে ডিভিজিবিলিটির কনসেপ্ট চলে আসছে তা ডিভিজিবিলিটির সত্ত্বেও উনি কনসেপ্ট তো হচ্ছে ছিল তখন, তো জিওমেট্রিতে ডিভিজিবিলিটি, এটাই ডিভিজিবিলিটি। এই যে ধরো এটার লেন্থ যদি 6 ইউনিট হতো আর এটার লেন্থ যদি 2 ইউনিট হতো, তাহলে কিন্তু এক্স্যাক্টলি এটাকে মেজার করে দিত, কারণ 3বার করলেই আর কোনো ভাগশেষ থাকতো না। তার হ্যাঁ মানে হ্যাঁ কি হলো, তুমি এই 2 ইউনিট দিয়ে তুমি কিন্তু 6 ইউনিটকে মেজার করে ফেলতে পারলে, সেই সেন্সে মেজার। আচ্ছা মানে তুমি এইটার যদি আমরা যেটা স্কেলে করে থাকি, স্কেলটা যদি আমার হ্যাঁ জাস্ট একটাই থাকে, 12 ইঞ্চি স্কেল, আরো এর থেকে ছোট মাপতে পারে না, তাহলে সেটা দিয়ে আমি 36 ইঞ্চি লম্বা একটা দড়িকে এক্স্যাক্টলি মেজার করে ফেলতে পারবো। হুম সেই সেন্সে হচ্ছে মেজার। এবার বোঝা তো গেল? হ্যাঁ হ্যাঁ তার মানে উনি যেটা বললেন যে যদি +1 করার পর ওটা যদি কম্পোজিট নাম্বার হয়, তাহলে নিশ্চয়ই কোনো একটা প্রাইম থাকবে যেটা ওটাকে হ্যাঁ মেজার করে দেবে। মেজার করতে পারবে এবার এবার ওই প্রাইমটা বলছেন আগের ওই 3টে যে প্রথমে প্রাইম নিয়েছিলাম হ্যাঁ, উনি বলছেন এই 3টের ভিতরে কেউ নয় কারণ 3টের ভিতরে যদি কেউ হয় ওই লাস্টে রিমাইন্ডারটা পড়ে হ্যাঁ তাহলে থাকবে। ইউনিটটাকে ডিভাইড করে দেবে ওই হ্যাঁ, মানে প্রাইমটা ওই, হ্যাঁ ওই লাস্টের ওই কাটা মুন্ডুটা পড়ে থাকবে এক হ্যাঁ ইউনিটে।
হ্যাঁ, আচ্ছা, তো এবার 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 প্রশ্ন হচ্ছে যে এইটা ইউনিট হান্ড্রেডটাকে কেন প্রাইম ডিভাইড করবে এবার? না, ইউনিটটাকে প্রাইম ইউনিটটা নয়। তাহলে দেখো, এই যে ডিভাইড করা মানে কি, তোমার ধরো 2 দিয়ে তুমি মাপছো, এটা হচ্ছে, ধরো এটা হ্যাঁ, হচ্ছে 3 দিয়ে মাপছো, এটা হচ্ছে 8, এইটার লেন্থ হচ্ছে 8, 3 দিয়ে ধরো মাপছো, আচ্ছা, ঠিক আছে? 3 না, 3 নয়, ধরো তো ওখানে তো +1 নিয়েছো, তাহলে ধরো হ্যাঁ, তুমি ওখানে নিয়েছো 105, তো 106, ধরো তুমি হ্যাঁ, 3 দিয়ে মাপছো, 3 দিয়ে মাপতে মাপতে তুমি কত অবধি যাবে, 99 যাবে, হ্যাঁ, তারপর হ্যাঁ, হ্যাঁ, 105 অবধি যাবে। হ্যাঁ, 105। তাহলে 105 অবধি যাওয়ার পর 1 ইউনিট পড়ে থাকবে, হ্যাঁ, +1 করেছো তো, তাহলে 1 ইউনিট পড়ে হ্যাঁ, থাকবে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, যদি আর কোনো প্রাইম না থাকে, মানে ওই যদি প্রাইম গুলো দিয়ে হয়, তাহলে তো যদি এইটা ভাগ যেত, মানে যদি এটা মেজার করে ফেলতো তিনটা 106 কে, হ্যাঁ, হুম, তাহলে কি হুম, হতো, নিশ্চয়ই ওই 1 ইউনিট যেটা পড়ে আছে সেই 1 ইউনিটটাকেও মেজার করতে পারতো। হ্যাঁ, হ্যাঁ, মেজার কখন হ্যাঁ, করতে পারবে, যখন ভাগশেষ কিছু থাকবে না। তার হ্যাঁ, মানে কি, রিমাইন্ডার সেটা দিয়ে। যখন ভাগ যাবে। আচ্ছা, আচ্ছা। মানে উনি কি তাহলে এখানে ধরে নিচ্ছেন যে ইউনিটটাকে মানে মেজার কোনো প্রাইম দিয়ে করা যাবে না? হ্যাঁ, 1 ইউনিটকে কিভাবে মেজার করবে? মানে ও ক্ষেত্রে তো নাম্বার সিস্টেমটা একটু অন্যরকম, মানে আমার কাছে হ্যাঁ, ঠিকঠাক ক্লিয়ার হলো না, তখন না, সেই কারণে। তখনকার দিনে সেটাই তো হচ্ছে, মানে এখনকার দিনের সঙ্গে তখনকার দিনে মেলাতে পারবে না। আমি এইটা বলার উদ্দেশ্য মেন ছিল যে তখনকার দিনে যে ফর্মালিজম ছিল না, তো তুমি একরকম ভাবে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে তখন 1 কে প্রাইম ধরতো, এখন আমরা 1 কে প্রাইম ধরি না, হুম, ঠিক আছে? এই এই যে কনসেপ্ট গুলো, এবার যারা ধরো 1 কে প্রাইম ধরে নিয়ে করেছে, তাদের যে প্রুফের টেকনিক একটু অন্যরকম হয়ে যাবে। তুমি 1 কে প্রাইম ধরছো না, তাহলে তোমার প্রুফের টেকনিক একরকম হয়ে যাবে। এই যে ডিসক্রিপেন্সি গুলো আসছে, এই জিনিসগুলো একটু দেখা দরকার, হ্যাঁ। ঠিক আছে? ফলে তাহলে বলছেন, হ্যাঁ, হ্যাঁ, ওই লাস্ট স্টেপে তাহলে বলছেন ওই যে প্রাইমটা পেলাম, হুম। তাহলে না, আগের এখানেও 3টে কিন্তু একটা প্রাইমের প্রশ্ন ভিতরে কেউ রয়ে গেল, হবে না। এখানেও একটা প্রশ্ন রয়ে গেল যে এই আইদার সেটা প্রাইম হবে অথবা কম্পোজিট হবে। এবার কম্পোজিট হলেই যে কম- সেটা প্রাইম নাম্বার দিয়ে হ্যাঁ, ডিভিজিবল হবে, হ্যাঁ, সেইটার সেটা আলাদা জায়গায় অ্যাসাম্পশনটা কোথা দেখেছি, থেকে হবে? সেটা 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 কিভাবে হলো? আলাদা জায়গায়। হ্যাঁ, সেইটাই জানতে সেটা চাইছি। কমপ্লিট দেখা হয়নি। মানে সেইটাই শুনতে ওই মানে চাইছি। মানে মানে খুব ভালোভাবে দেখা পড়েনি, কিন্তু অনেকটা যেটা বুঝলাম ওটা দেখার পর মানে এটা ইউজ করেছেন যে মানে লেন্থ গুলো যে ক্রমশ কমতে কমতে থাকবে যদি কোনো একটা দিয়ে মানে করতে থাকি। হুম, তো মানে কম্পোজিট হতে হতে যদি থাকে, তো হুম, মানে দুটো যদি মানে কি বলে কম্পোজিট নাম্বার ফ্যাক্টর আকারে যদি লিখতে থাকি, তো পরের স্টেপে যেসব কম্পোজিট নাম্বার গুলো পাবো তার আগের স্টেপের কম্পোজিট নাম্বারের থেকে ছোট হতে থাকবে। হুম। এবার এবার তখন বলছে যে একটা স্টেপে এদের মানে প্রাইম হতেই হবে, না হলে উম, আহ, না হলে কি হবে? যা গুলিয়ে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, এটা 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 পরের দিন নিয়েও আবার আলোচনা হবে তাহলে, স্যার ইউক্লিডের। হ্যাঁ, আর না হলে হ্যাঁ, ন্যাচারাল নাম্বারের কোনো মানে ওইভাবে মানে ইয়ে করতে পারবো না, মানে এই মানে যেহেতু নেগেটিভের দিকে আসতে পারবো না ওই ডিভিজিবিলিটির ব্যাপারটা। তো সেটাও একটা একটা দেখবে, স্টেপে হয় প্রাইম হতে হবে, ওয়েল নাই অর্ডারিং, ওয়ান হতে হবে। ওয়েল অর্ডারিং প্রিন্সিপালের দিকেই আবার খানিকটা চলে যাবে আইডিয়াটা। হ্যাঁ, হ্যাঁ, মানে অনেকটা হ্যাঁ, মানে ঠিকই। ওই মানে ওই দুটো জিনিস এক জায়গায় করে যেন অনেকটা ফান্ডামেন্টাল থিওরেম অ্যারিথমেটিকটা যেন চলে আসছে। এটা আর একটা বলছিল, আর একটা মানে থিওরেম মতো ছিল, সেটা দেখলাম, সেটাই বলছে যে কোনো একটা কম্পোজিট নাম্বারকে যদি কিছু প্রাইম দিয়ে মানে লিখতে পারি, মানে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি, তাহলে ওই রিপ্রেজেন্টেশনটা ইউনিক হবে, কেবলমাত্র ওই কটা নাম্বার দিয়েই লেখা যাবে। হুম। অন্য কোনো প্রাইম নাম্বার দিয়ে ওদের আর মানে ওদের বাইরে আর অন্য কোনো প্রাইম নাম্বার দিয়ে ওদের লেখা যাবে না। তো এই দুটো জিনিস এক জায়গায় করে ফান্ডামেন্টাল থিওরেম অ্যারিথমেটিক যেন এক্স্যাক্টলি হয়ে যায়। হুম, ঠিক। যাক, অনেকটা পড়েছো, আরো আরো ডিটেলসে পড়ো। ওই যে প্রশ্নটা করলাম আর কি, যে আগের দিনও যে প্রশ্নটা আসছিল যে একটা যে কোনো কম্পোজিট নাম্বার মাস্ট বি ডিভিজিবল বাই আ, মানে বাই আ প্রাইম। কম্পোজিট ইন দ্যাট সেন্স যে ধরো 2-এর থেকে বড় বা সমান যদি কোনো একটা কম্পোজিট নাম্বার, কম্পোজিট তো হবে না, মানে 2-এর থেকে যদি বড় কোনো কম্পোজিট নাম্বার থাকে, দেন ইট মাস্ট বি ডিভিজিবল বাই সাম প্রাইম। এই যে কনসেপ্টটা, সব এইটা করতে গিয়ে আমরা আগের দিন দেখেছিলাম যে আমার বইতে আমি যে প্রুফটা দিয়েছি,
সেটা করতে গিয়ে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল ইউজ হয়েছে। এবার প্রশ্ন হলো, তো অয়লার ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, মানে অয়লার নয়, মানে ইউক্লিড ওয়েল অর্ডারিং প্রিন্সিপালের নাম শোনেননি, তো তার মাথায় নিশ্চয়ই কিছু একটা জিনিস ঘুরেছে যেটার কারণে তিনি প্রুফটা করতে পেরেছিলেন। তো সেই জায়গাটাই আমি তোমাদের দেখতে বলছি আর কি, যে সেইটা একটু ভালো করে খোঁজাখুঁজি করো। স্যার হ্যাঁ এই বলো। ইউক্লিডের প্রুফটাতে দেখলাম যে মানে ওখানে উনি এক্সট্রা একটা জিনিস যেটা ইউজ করেছেন, যে ওটা হচ্ছে যে কোনো কম্পোজিট নাম্বারে একটা প্রাইম ডিভাইসার থাকে। হ্যাঁ, সেইটা কিভাবে হ্যাঁ সেটা স্যার, ওখানে ওখানে বলেছে যে মানে আমি মানে ইন্ডাকশন টাইপেরই করেছে, মানে যদি যে নাম্বারটা নিয়েছে সেটা যদি কম্পোজিট হয়, তার মানে ওটা দুটো নাম্বারের প্রোডাক্ট হিসেবে লেখা যাবে, সেটা নট নেসেসারিলি প্রাইম। হুম, এবার এবার তাদের মধ্যে দুজনের মধ্যে যদি কেউ একজন প্রাইম না হয়, তা তাকেও আবার ভাঙা যাবে। এবং হুম। বলেছে যে এই ভাঙাটা কন্টিনিউয়াসলি চলতে পারে না, এটা লিখেছে। হ্যাঁ, তার কেন? মানে তো স্যার কারণ দেয়নি, মানে ওখানেই ধরে নিচ্ছে যে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বা বা বেসিক্যালি বা মানে ইন্ডাকশন। স্ট্রিক্টলি ছোট হচ্ছে, ছোট হতে হতে একটা হ্যাঁ জায়গায় গিয়ে থামতে বাধ্য হবে ওটা, এবং একের থেকে বড় হতে হবে জিনিসটাকে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা ধরে নিয়েছে, মানে আমি দেখলাম ওই মানে ওর এই যে ট্রান্সলেশনটা ছিল ওখানে লেখা ছিল, মানে রিজন দেয়নি। হ্যাঁ, তো এই জিনিসগুলোই আমি বলছি, ছোট ছোট জিনিস, যে প্রিন্সিপাল অফ ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, যে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু প্রুফের ব্যাকগ্রাউন্ডে থাকে, যেটা আমরা খেয়াল করি না। সেই খেয়াল করা জায়গাগুলোকে আনো, মানে পড়ার সময় সেইগুলোকে নজর দাও, যে ছোট ছোট জিনিস করতে গিয়েও ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা দরকার। এই যে এটা এটা তোমরা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে বোধহয়, নাকি কবে পড়েছিল এটা? হ্যাঁ স্যার, ফার্স্ট সেমিস্টারে বোধহয় ক্লাসিক্যাল অ্যালজেব্রায় ছিল। তখন কিন্তু জিনিসটা নিয়ে অতটা লোকে পাত্তা দেয় না, এটা তো খুব ন্যাচারাল ইনটিউটিভ একটা জিনিস। যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের নন এমপ্টি সাবসেট যদি নিয়ে নিই, তাহলে তার মধ্যে একটা লিস্ট এলিমেন্ট নিশ্চয়ই থাকবে, থাকা উচিত, সেটাই ন্যাচারাল। কিন্তু এর পেছনে বা এর সাহায্যে যে এত কিছু জিনিস করা যায়, সেটা কিন্তু আমরা ইউজুয়ালি ভাবি না। এই যারা লজিক নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু এই সব কনসেপ্ট গুলো নিতে থাকে। ফলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, বা ধরো তার পরবর্তী ক্ষেত্রে যদি তুমি একই সময়ে যদি ভাবো যে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা অ্যাক্সিওম অফ চয়েস, এই কনসেপ্টস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এরা ওতপ্রোতভাবে জড়িত একটা একটার সঙ্গে। তো সেই জায়গাগুলো কিন্তু স্টাডি করাটা খুব দরকার, না হলে জিনিসগুলো মানে আকাশে বাতাসে ভেসে বেড়াবে আর কি, ঠিক মানে কনসোলিডেটেড ফর্মে তোমাদের বোঝাটা ওরকম হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা জিনিস গেল। আচ্ছা, আমাকে এইটা, এই যে থিওরামটা যেটা আমরা দেখছিলাম, কোথায় গেল এই থিওরামটা কেউ একজন একটু বুঝিয়ে দাও তো, কে বোঝাবে বলো তো? স্যার কোনটা, অয়েলারেরটা? আচ্ছা, তুমি তো অনেক বললে আজকে, যারা যারা বলার জন্য উদগ্রীব হয়ে আছে, অথচ তাদের আমি ডাকতে পাচ্ছি না বলে তারা খুব দুঃখ প্রকাশ করছে। আচ্ছা, সৈকত মান্না আছো? সৈকত? আচ্ছা, যারা এরা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে আজকে। সৈকত হ্যাঁ স্যার। আছো? বাহ। আচ্ছা, তুমি বলো তো হ্যাঁ একটু, পড়েছো এই থিওরামটা? হ্যাঁ স্যার। পড়েছো তো? আচ্ছা, আমি হ্যাঁ আমি শেয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, থিওরামটা হচ্ছে এইটা। এটা কি হলো, মানে এটাও তো দ্যাট এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস। প্রথমে আগে আমাকে বলো, এই সিরিজটা কনভার্জেন্ট বা ডাইভারজেন্ট সেটা নিশ্চয়ই তোমরা জানো, যে 1/n যে সিরিজটা, হ্যাঁ স্যার। এইটা ডাইভারজেন্ট তো স্যার। সামেশন 1/n, সামেশন 1/n, যেখানে এনটা ধরো ন্যাচারাল নাম্বার মধ্যে থেকে নিচ্ছি, বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এই সিরিজটা ডাইভারজেন্ট। আচ্ছা, এবার প্রশ্ন হলো, আমার যদি এরকম হয় সামেশন 1/p, যেখানে পিটা বিলংস টু প্রাইম, মানে পি হচ্ছে সেট অফ অল প্রাইমস, এটা যদি সেট অফ অল প্রাইমস হয়, তাহলে এই সিরিজটা সম্বন্ধে কি বলতে পারি? সেট অফ অল প্রাইমস, ঠিক আছে। দেখো, এইটা তোমরা রিয়েল অ্যানালিসিস ক্লাসে নিশ্চয়ই পড়েছো, এই সিরিজটা ডাইভারজেন্ট। এবার আমি এর একটা, সব ন্যাচারাল নাম্বার নিলাম না, খালি প্রাইম নাম্বারস গুলোকে নিলাম,
তার মানে এটা দেখতে অনেকটা এরকম টাইপের হবে, যে 1/p, মানে এটা দেখতে ধরো হাফ প্লাস 1/3 প্লাস 1/5 প্লাস 1/7 এইভাবে যাবে জিনিসটা, যেতে যেতে যত বড় যায়, যেখানে নিচের গুলো ডিনোমিনেটর অ্যাকচুয়ালি ভ্যারিজ ওভার দ্য সেট অফ অল প্রাইমস। তাহলে এই সিরিজটা সম্পর্কে তোমাদের কি মনে হয়, এটা কনভার্জেন্ট না ডাইভারজেন্ট? ডাইভারজেন্ট। এই সিরিজটাও ডাইভারজেন্ট, আচ্ছা কিভাবে বললে? এটার প্রুফটা কি পড়েছো তোমরা কখনো? পড়েছো এটা? আচ্ছা, না আরেকটু স্যার। মজার জিনিস দিই, ধরো 1/5 প্লাস 1/7 প্লাস 1/7 নয়, ধরো এটা 1/11, 1/13, 1/9, ধরো 17 প্লাস 1/19। এইখানে দেখো এটার আবার একটা আরেকটু রিফাইনমেন্ট করেছি, এখানে 2টাকে বাদ দিয়েছি, 3 5কে নিয়েছি, 11 13কে নিয়েছি, 17 19কে নিয়েছি। তাহলে এই যে সিরিজটা তৈরি হচ্ছে, এই সিরিজটা দেখে বুঝতে পারছো এটা কোন সিরিজ? দেখো এখানে আমি সেট অফ অল প্রাইমস নিয়েছি, এখনো নিচে সেট অফ অল প্রাইমস নিয়েছি, কিন্তু এদের দুজনের মধ্যে একটু পার্থক্য আছে। ধরো এরপরে আমি নেব 29 31, এরকম। এই যে 3টে সিরিজ লিখলাম এখনো অব্দি, একটা হচ্ছে জাস্ট 1/n এই সিরিজটা, একটা সিরিজ হচ্ছে 1/p এই সিরিজটা, আর এই সিরিজটা দেখে বুঝতে পারছো কি হচ্ছে? দেখো এর 19-এর পর আমি বেশ খানিকটা বাদ দিয়ে দিয়েছি, 19-এর পর চলে গেছি 29 31। এই যে সিরিজটা হচ্ছে, এই সিরিজটা কিসের সিরিজ? এটা ডেসক্রিপশন কেউ দিতে পারবে? এটা কি সিরিজ বলো তো? টুইন প্রাইমের। দুখানা প্রাইমের মধ্যে যে 2 এর ডিফারেন্স যে প্রাইম তার গুলো মানে আছে সেই প্রাইম টুইন গুলো তার প্রাইমস গুলো ইনভার্স। পেয়ার ওয়াইজ নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে? তাহলে এই যে সিরিজ, 3টে সিরিজ হলো, এবার আমাকে বলো যে সিরিজ গুলোর কি রকম। প্রথমটা এটা তোমরা রিয়েল অ্যানালিসিসে পড়েছো, দিস ইজ ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট, আচ্ছা এই সিরিজটা সম্পর্কে কোনো আইডিয়া আছে, এই সিরিজটা ডাইভারজেন্ট না কনভারজেন্ট, যদি প্রাইমটাকে ভ্যারি করাই? স্যার ডাইভারজেন্টই মনে হচ্ছে। আচ্ছা ডাইভারজেন্ট কি করে মনে হচ্ছে, মানে কেন মনে হচ্ছে? ওই স্যার যে যার জন্য 1/nটা মানে যেভাবে করেছিলাম সেইভাবে হুম, তো এটাও করা যাবে। মানে আমরা দেখাতে পারি যে একটা সাবসিকোয়েন্সটা হচ্ছে ডাইভার্জ করবে না। আচ্ছা আর নিচেরটা? নিচেরটাও তো সেমই মনে হচ্ছে স্যার, নিচেরটাও তো সেম লজিক দিয়ে বলতে পারি। আচ্ছা বাকিদের, গুড, ভালো বলেছো, বাকিদের কার কি মনে হচ্ছে? ডাইভারজেন্টই মনে হচ্ছে। সবকটাই ডাইভারজেন্ট মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সিরিজটা কি হয় বলো তো, সামেশন 1/n², এইটা? বাই স্কোয়ার। স্যার কনভার্জেন্ট এটা। এটা এটা কনভার্জেন্ট। আচ্ছা তাহলে কি আহ, তুমি যে লজিকে, এটা আবার কনভার্জেন্ট, দেখো কিরকম অদ্ভুত নেচার, এটাকে স্কোয়ার করে দিতেই ওটা কনভার্জেন্ট। আচ্ছা কিউব করে দিলে, 1/n³ যদি করে দিতাম, কনভার্জেন্ট 1-এর থেকে বেশি হলেই তো হয়। 1-এর থেকে বেশি হলেই সেটা সব কনভার্জেন্ট হয়ে গেল। আচ্ছা, তো কি অদ্ভুত অদ্ভুত নেচার, তাই না? আচ্ছা, নাম্বার থিওরি এই কারণেই ইন্টারেস্টিং, দিস ইজ ডাইভারজেন্ট, কোনো সন্দেহ নেই, বাট টুইন প্রাইমের যে সিরিজটা, দ্যাট ইজ কনভার্জেন্ট, এইটা কনভার্জেন্ট, এবং এটা কনভার্জেস টু আ ফিক্সড নাম্বার। এটার আহ, এটা সুন্দর কনস্ট্যান্ট টার্ম মতো আসে, 1 থেকে 2 এর মধ্যে একটা নাম্বার, অ্যারাউন্ড 2, 1.9 সামথিং এর অ্যাপ্রক্সিমেশন ভ্যালু।
তো কি অদ্ভুত সব নেচার, অথচ দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি টুইন প্রাইমস প্রুফ করা যায়নি। তো এটাকে একটা স্পেশাল কনস্ট্যান্ট বলা হয়। একটু নেটে সার্চ করলে, আমি কনস্ট্যান্টটার নামটা বলছি না, তোমরা একটু দেখো যে টুইন প্রাইম সিরিজ যেটা, রেসিপ্রোকাল অফ টুইন প্রাইম সিরিজ, এইরকম কিছু কিওয়ার্ডস দিয়ে সার্চ করে দেখো, যে পরের দিন আমাকে বলবে এই যে একটা ডাইভারজেন্টের বদলে এটা কনভার্জেন্ট হয়ে গেল, কনভার্জেন্ট হওয়া মানে নিশ্চয়ই একটা ভ্যালু আছে। তো মানে সেই ভ্যালুটা অ্যারাউন্ড কার মধ্যে লাই করে, দেখবে যে এটা 1 থেকে 2 এর মধ্যে লাই করে, এবং ইটস ভ্যালু ইজ অ্যারাউন্ড 1.9 সামথিং। ঠিক আছে, এবার ফলে বুঝতেই পারছো তুমি এন যত বাড়াবে তোমার সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাও তত অ্যাকিউরেট হবে, এর তো কোনো শেষ হয় না। কিন্তু এই দুটো প্রুফ, এই যে 1/n যত তাড়াতাড়ি ডাইভার্জ করে 1/p, এটা কিন্তু তত তাড়াতাড়ি ডাইভার্জ করে না। এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন, এবং এটা অয়লার অবজার্ভ করেছিল বাই ইউজিং ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক। তো রেসিপ্রোকাল, আমি সেই প্রুফটা উইকিপিডিয়া থেকে তোমাদের দেখছি আছে কিনা, আমি এখানে দেখাবো। যে উইকিপিডিয়াতে বা অনেক জায়গাতেই তুমি পাবে, যে কোনো বইতেও হয়তো পেতে পারো, আমি চটজলদি পাওয়ার জন্য উইকিপিডিয়াতে সার্চ করেছিলাম, খুব সুন্দর প্রুফটা। এবং অয়লার, বুঝতেই পারছো তার ক্ষেত্রেও ফর্মালিজম, তখনকার দিনের ইনফিনিটি কনসেপ্ট বা ইনফিনিটিকে যেভাবে লেখা হতো, সেটা এখনকার দিনে তুমি সেইভাবে নিশ্চয়ই লিখবে না। তুমি নিশ্চয়ই এটা লিখবে না যে সামেশন দিস ইকুয়াল টু ইনফিনিটি, এর মানে এই যে ইকুয়ালিটির মানেটা কি নিশ্চয়ই তোমার জানা এখন ক্লিয়ার। ডাইভারজেন্ট মানে কি, তুমি যত বড়ই দাও তার থেকে বড় পাবে। তো এখন যদি কেউ সামেশন 1/n ইকুয়াল টু ইনফিনিটি লেখে, সেইটাকে কি তুমি ম্যাথামেটিক্যালি কারেক্ট বলবে না কারেক্ট বলবে না? তোমাদের কি মত একটু শুনি। প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নটা হচ্ছে সামেশন 1/n, n ভ্যারিজ ওভার n ন্যাচারাল নাম্বারস, সেইটা ইকুয়াল টু ইনফিনিটি লিখলাম, সেটা কি লজিক্যালি জাস্টিফাইড ইন টার্মস অফ, তুমি তো এখন মডার্ন ম্যাথামেটিশিয়ান, তো তোমার কাছে এই ডেফিনেশন ইকুয়াল টু ইনফিনিটি, এই কথাটার মানেটা কি? কেউ একজন বলো শুনি। কেউ একজন বলো। তো যেহেতু ইনফিনিটি রিয়েল নাম্বার নয়, তাই এটা বলতে পারবো না। কিন্তু আমি বলতে পারবো যেহেতু এটা যে কোনো বাউন্ডকে ছাপিয়ে যাচ্ছে, যে টেন্ডস টু ইনফিনিটি। সো এটা একটা লিমিটিং সেন্সে। তো লিমিটিং সেন্সটা কোথায়, লিমিটিং সেন্স কোথায় লিমিটটা নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি? পজিটিভ ইনফিনিটি দিয়ে যাচ্ছে, মানে যে কোনো বাউন্ড পজিটিভ নাম্বারের থেকে বড় হচ্ছে। বড় হচ্ছে। কিন্তু আমরা অনেক সময় চটজলদি যখন জিনিসটাকে বলানোর চেষ্টা বা বোঝানোর চেষ্টা করি, সেটা কিন্তু ইকুয়াল টু ইনফিনিটি দিয়ে লিখি। এবং এই সেন্সটা কি আমরা জানি, যে এন তুমি যতই বাড়াবে একটা নাম্বারের থেকে আরেকটা নাম্বার, এই সেন্সটা কিন্তু ইউক্লিডেরও সেই সময় ছিল। মানে ইউক্লিডের ইনফিনিটির কনসেপ্ট, তোমার ইনফিনিটির কনসেপ্ট যা, মানে ইউক্লিডের বক্তব্য অনুযায়ী তুমি ইনফিনিটি মানে হচ্ছে এর কোনো শেষ নেই। শেষ নেই মানেটা কি, মানে তুমি যাই নাও না কেন তারপরেও একটা নাম্বার খুঁজে পাওয়া যাবে। সো দ্যাট ইন দ্যাট সেন্স এটা, মানে আমরা এখন যে সেন্সে বলি, ফলে তখনকার দিনের ইনফিনিটি, তখন তো লিমিট এন্ড টেন্ডস টু ইনফিনিটি এই ধরনের কনসেপ্ট ছিল না। টেন্ডিং টু ইনফিনিটি মানে কি, টেন্ড টু ইনফিনিটি, ইটস নট ইনফিনিটি, কিন্তু আমরা অনেক সময় লুজলি ইকুয়াল টু ইনফিনিটি লিখে থাকি। ফলে অয়লারও যে প্রুফটা দিয়েছিলেন, সেই প্রুফেও কিন্তু ইকুয়াল টু ইনফিনিটি এই ধরনের গোছের কয়েকটা কনসেপ্ট উনি ইউজ করেছিলেন। আচ্ছা আমি দেখি, আমার কাছে বোধহয় এটা খোলা আছে ট্যাবে, নেই এখানে। হ্যাঁ, আচ্ছা। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে সামেশন এইটা একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স। সো অয়লার কি করেছিলেন দেখো, অয়লার এই রেসিপ্রোকাল অফ 1/প্রাইমের একটা ইনটিউটিভ প্রুফ, এখনকার দিনে তুমি যদি ভাবো তাহলে এটাকে তোমাকে একটা ইনটিউটিভ প্রুফ হিসাবে ভাবতে হবে। মানে এক্স্যাক্টলি এই আধুনিক ম্যাথামেটিক্স এর সঙ্গে ইনফিনিটির বা লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি এই কনসেপ্ট গুলো এখানে সেই অর্থে ছিল না, কিন্তু জিনিসটা এলিগেন্ট প্রুফ। সেই প্রুফটা কিরকম দেখো, যে আহ প্রথমে লগ নিয়ে নিলেন, সো এই সামেশনের ওপর লগ নিয়ে নিলেন। আচ্ছা এইটা ইকুয়াল টু এইটা, এই এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? এই এই ভেতরের জিনিসটা ইকুয়াল টু প্রোডাক্ট অফ দিস, এইটা কিন্তু আসছে ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক থেকে। এইটাই আমার এই আমার বইতে যেটা আমি লিখেছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অয়লারেরই অবজারভেশন এটা, এইটা।
এইটা কি সবার কাছে ক্লিয়ার? এইটার মানেটা কি? এই যে এই জিনিসটার কনসেপ্টটার মানেটা কি? এই সাম করে লেখা তারপর প্রোডাক্ট, এইটার মানেটা কি? এইটাই কি অ্যাকচুয়ালি টোটাল 1/n কে দিয়ে দিচ্ছে? আচ্ছা, এইটা একটু খেয়াল করো। এইটার মানে হচ্ছে সামেশন 1/pi টু দি পাওয়ার কে, কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি, মানে 0 to ইনফিনিটি ধরা যাক। আচ্ছা, 1 to ইনফিনিটি ধরলেও অসুবিধে ছিল না। এটাকে একটু দেখে নিই যে এটার মানেটা কি হচ্ছে। ধরো 1/pi টু দি পাওয়ার কে, কে ইকুয়াল টু 1 to ইনফিনিটি। ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, এখানে 0 থেকে শুরু করেছে। আচ্ছা, আমি 0, সে একই ব্যাপার। 0th প্রাইম মানে ফার্স্ট প্রাইমটাকে ধরো 0 ধরছে। আচ্ছা, এটাকে আর একটু ভালো করে লিখে দাঁড়াও। সামেশন বাই pi টু দি পাওয়ার কে I ইকুয়াল টু 0 to ইনফিনিটি। আচ্ছা, তার মানে এই যে সামটা, এই সামটা দেখতে কি রকম? আমি যদি 3 নিয়ে ভাবি আপাতত, তাহলে এরকম দেখতে। p0 টু দি পাওয়ার সাম, এখানে কি আছে? কে। আচ্ছা, এটা সরি আই নয়, এটা কে। আর তাহলে ধরো কোন একটা পার্টিকুলার আই, এখানে আই আছে, দাঁড়া করে লিখি, এটা হচ্ছে কে। তাহলে এটা দেখতে pi টু দি পাওয়ার 0 প্লাস 1/pi টু দি পাওয়ার 1 প্লাস 1/pi² অ্যান্ড সো অন, এইভাবে চলছে। ঠিক আছে, তাহলে এইটার শেষ নেই। এবং সেটা একটা পার্টিকুলার আয়ের জন্য আমি আয়ের মাথায়, এর মাথায় পাওয়ার গুলো নিচ্ছি, তাহলে সেটা 0 থেকে এরকম চলছে। আচ্ছা, এরপর দেখো তার আগে যদি আমি একটা প্রোডাক্ট করে দিই যেখানে আই ইকুয়াল টু 1 to n এর ওপর ভ্যারি করছে। আমার উদ্দেশ্য হচ্ছে দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস প্রুফ করা। আমি কন্ট্রাডিকশন মেথডে যাচ্ছি, তাহলে আমি ধরে নিয়েছি দেয়ার এক্সিস্ট ফাইনাইটলি মেনি প্রাইমস। তাহলে ধরে নিলাম p1 p2 pn হচ্ছে সেই ফাইনাইটলি মেনি প্রাইমস। আমি এই রকম একটা সিরিজ তৈরি করছি, তারপর সেই সিরিজগুলোর ওপর আবার একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। তা আমি আপাতত ধরে নিয়েছি যে 3টে প্রাইম আছে, p0 p1 p2। ঠিক আছে, তাহলে তাদের এইটার উপর আবার প্রোডাক্ট চাপিয়েছি, প্রোডাক্টে আইটাকে ভ্যারি করাচ্ছি। ধরো আই ইকুয়াল টু 1 to n আছে নিশ্চয়ই, আই ইকুয়াল টু 1 to n। ধরো আমার n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এই রকম 3টে প্রোডাক্ট আমি পাবো। তাহলে 1/p0, সরি p0 টু দি পাওয়ার 0 প্লাস 1/p0 টু দি পাওয়ার 1, এরকম একটা সিরিজ। এটা গুণ হবে 1 বাই ই, সরি এবার p1 হয়ে যাবে, p1 টু দি পাওয়ার 0 করতে গেলে এরকম একটা যাবে, আর একটা হয়ে যাবে 1/p টু দি পাওয়ার 0 করে এরকম আর একটা সিরিজ হবে। হলো? আচ্ছা, এবার যদি এই সিরিজগুলোর প্রোডাক্ট করো, ঠিক আছে, এই সিরিজগুলোর প্রোডাক্ট দেখো, তোমার হাতে কিন্তু ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক আছে। তুমি জানো যে যে কোনো একটা n, যে কোনো একটা ন্যাচারাল নাম্বার which is greater than 2 can be written as product of some primes, ধরো pk টু দি পাওয়ার আলফা কে। ঠিক আছে, তাহলে এই নাম্বারগুলোকে যদি তুমি গুণ করো, এই নাম্বারগুলোকে যদি তুমি গুণ করো, তাহলে নিচেও এরকম কিছু প্রোডাক্ট আকারে চলে আসবে। নিচে যেগুলো ডিনোমিনেটরে আছে সেই ডিনোমিনেটরে নিশ্চয়ই এরকম প্রোডাক্ট আকারে আসবে। এবং এইখানে দেখো এটা ফর অল পাওয়ার্স গুলো ভ্যারি করছে, এবং এখানে মাত্র n খানা, যদি আমি ধরি 3খানাই আছে, তাহলে তুমি যে কোনো নাম্বারকে n কে নিচে ডিনোমিনেটরে গুণ টুন করার পর এইরকম একটা প্রোডাক্ট টার্মের আকারে চলে আসবে। এবার তুমি যদি সেইটাকে পুরোটাই ভ্যারি করাও, অল পসিবলের ওপর ভ্যারি করাও, যত রকম প্রাইম আছে তার উপর যদি ভ্যারি করাও, তাহলে কি করতে পারবে? নিচে তুমি সবকটা ইন্টিজার পেয়ে যাবে। তার মানে এই যে এক একটা প্রোডাক্ট টার্ম করে আসবে, এটা ধরো এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা যদি গুণ করো,
তাহলে এই যে সামগুলো আছে, এই সামগুলো কিন্তু ইনফাইনাইটলি মেনি আছে, কিন্তু এই প্রোডাক্টটা ফাইনাইটলি মেনি, কারণ আমার ফাইনাইটলি মেনি প্রাইম সি আছে। তাহলে যদি সবকটাকে গুণ করো, প্রত্যেকটা নিউমেরেটরে এরকম একটা p1 to the power alpha 1 ইনটু করে করে কিছু একটা প্রোডাক্ট টার্মে আসবে। তাহলে যদি তুমি দেখো বাই ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক, সেই নিচে কিন্তু সবকটা ইন্টিজারই চলে আসবে, মানে পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 2 চলে আসবে, বা পজিটিভ ইন্টিজার গুলো পুরো ন্যাচারাল নাম্বার সেটটাই চলে আসবে। কারণ এখানে জিরো আছে, জিরো থাকাতে এখানে সবকটা p1 to the power 0 মানে 1, তারপরে 1 × 1 × 1 করতে করতে ফাইনালি একটা 1 আসবে। তার মানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই চলে আসবে। সো ইটস নাথিং বাট সামেশন এইটা। তাহলে এই সবকটাকে যদি গুণ করে দাও, তাহলে বেসিক্যালি পুরো জিনিসটা চলে এলো 1/n। এইটা এবার বোঝা গেল? সবাই বুঝতে পারলে? এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা হলে বলো। স্যার লাস্ট স্টেপটা একটু বলুন স্যার, আমার লাস্টে একটু কেটে গেছিল আপনার কথাটা। আচ্ছা, লাস্ট স্টেপ মানে হচ্ছে তুমি এত অবধি বুঝতে পেরেছো যে এইটা একটা হ্যাঁ ইনফাইনাইট স্যার। সিরিজ, এটা একটা ইনফাইনাইট হ্যাঁ সিরিজ হ্যাঁ। তোমার চলছে। তাহলে হুম। যে কোনো এন, আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক জানি যে সেইটা কিছু প্রাইমের পাওয়ার আকারে, প্রোডাক্ট আকারে লেখা যায়। তাহলে এই যে যদি এই জিনিসগুলোকে গুণ করি, সব কটাকে গুণ করলাম, গুণ করার ফলে কি আসবে? 1/সামথিং একটা আসবে, কিছু প্রাইমের পাওয়ারের প্রোডাক্ট আকারে, প্লাস আবার 1/কিছু প্রাইমের প্রোডাক্ট আকারে, 1/কিছু প্রাইমের প্রোডাক্ট আকারে। তাহলে এই যে জিনিসগুলো গুণ করে নিচে যেগুলো এলো, সেইগুলো ইজ নাথিং বাট তোমার একটা করে ন্যাচারাল নাম্বার। এবং এই যে এখানে তো তুমি অল পসিবল গুলো নিয়ে নিয়েছো, তার মানে আলটিমেটলি নিচে যেটা এলো সেটা এসে গেল অল প্রাইমের প্রোডাক্ট আকারে লেখার যে ফর্মটা, সেই ফর্মটার, তার মানে 1/ যে কোনো একটা ইন্টিজারকে তুমি প্রাইম প্রোডাক্ট আকারে লিখে ফেলতে পারলে। সো ইট ডিনোমিনেটরে যেটা আসবে সেটা ইজ নাথিং বাট দ্য হোল এন। তার মানে যে কোনো এন কেই তুমি এর এইগুলো প্রোডাক্ট করলে তুমি কোনো না কোনো একটা সামেশন টার্মে পেয়ে যাবে। তার মানে আমি বলতে চাইছি এর মধ্যে যে কোনো একটাকে ধরো, যে কোনো একটা 1/n নাও, যে কোনো একটা 1/n, ঠিক আছে? তাহলে 1/n মানে নিশ্চয়ই সেটা 1/p1 alpha 1 করে 1/pk alpha k করে লেখা যাবে। তাহলে এই ফর্মে যদি লেখা যায়, তাহলে নিশ্চয়ই এই রকম প্রোডাক্ট করতে করতে কোনো না কোনো একটা টার্মের মধ্যে নিশ্চয়ই এই টার্মটা থাকবে। তাহলে যে কোনো আরবিটারি 1/n কেই যদি তুমি এই প্রোডাক্টের একটা টার্ম হিসাবে পেয়ে যাও, তাহলে এই গোটাটা আলটিমেটলি যেটা যোগ করবে সেটা হচ্ছে 1/summation 1/n কে নিশ্চয়ই পেয়ে যাবে তুমি। বুঝতে পারলাম? এবার হ্যাঁ একটু স্যার। এবার ভাবলে আমার মনে হয় জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, এইবার দেখা যাক এই জিনিসটা করার ফলে কি দাঁড়ালো তোমার। তাহলে এই যে জিনিসটা আছে, এইটা কিভাবে আসছে বলো তো? এই জিনিসটা কিভাবে এসছে? সামেশন 1/ এইটা, এই ইনইকুয়ালিটিটা, এই ইকুয়ালিটিটা কিভাবে এলো? k = 0 to infinity 1/pi⁴ k। এইটাকে এইভাবে লেখার মানেটা কি? আচ্ছা, তোমরা এই সিরিজটা নিশ্চয়ই তোমাদের ছোটবেলায়, লিস্ট আমার ধারণা তোমরা 11-12 বা আরো আগেও পড়তে পারো, 9-10-এ নিশ্চয়ই নেই, 11-12-এই হয়তো আছে। সেটা হচ্ছে যে ধরো 1 - x - 1, এইটাকে যদি তুমি স্যার ওটা এক্সপানশন জিপি করো। সিরিজে, হুম? স্যার ওটা জিপি সিরিজ স্যার, কোনটা? এইটা প্রথমে হ্যাঁ, ইনফাইনাইট জিবি ইনফিনিট জিপি। আচ্ছা, এইটা যদি উইথ লেখো, এইটাকে, 1/1। এইটাকে কি ভাঙতে পারবে? এটাই বলছো? না স্যার এই আগেরটা, হ্যাঁ স্যার, বইয়েরটা যেটা একই একই জিনিস তো। একই, হ্যাঁ একই জিনিস, হ্যাঁ এটাই বলছো তো? হ্যাঁ তাহলে হ্যাঁ। এটাকে লিখলে কি হয়? 1 + x + x², এইটা, এটাই তো? হ্যাঁ আচ্ছা, এইটাও দেখো সেটাই করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে 1 - 1/pi ইনভার্স। তাহলে এইটা যদি করো, তাহলে 1 + 1/pi প্লাস 1/pi² প্লাস এইভাবে এগোবে। দিস ইজ নাথিং বাট এখানে যে সামেশনটা লেখা আছে, সেই জন্য দেখো 0 থেকে ইনফিনিটি অব্দি আছে, 1/pi⁴ k, সামেশন 1/pi⁴
pi to the power k, k equal to 0 to infinity। ঠিক আছে, তাহলে এবার বোঝা গেল এটা কি হচ্ছে। আচ্ছা, এই যে এইসব স্যার জিনিসগুলো ওটা লিখছি এখানে কিন্তু মাইনাস হয় তো স্যার, হ্যাঁ ওটা তো বলো, মাইনাস প্লাস হয়, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। এইটা এইখানেও মাইনাস এখানেও মাইনাস থাকলে তাই হয় তো। ওরা প্লাসের সূত্রটা মনে হয় আকাশ, এক্স প্লাস এক্স এটা মানে টু প্লাস বাই মাইনাস। প্লাসের কথাটা বলছো তুমি। আর এইখানেও কিন্তু এক্স এর ওপর বেশ কিছু কন্ডিশন থাকতে পারে, সেগুলো একটু খেয়াল করবে। মড এক্স এর ভ্যালু কি হয়, মড এক্স লেস দ্যান 1। এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও তাহলে দেখো এটা কিন্তু ফলো করে না, কারণ এইখানে যদি এক্স এর ভ্যালু 1 বসাও তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এক্স এর ভ্যালু 1 বসালে সেটা হচ্ছে না। তো মড এক্স লেস দ্যান 1 ইট হ্যাজ টু বি। তো এই ধরনের ছোট ছোট কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে এবং মাথায় নিয়ে জিনিসগুলো করবে। ঠিক আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি সেই কনসেপ্ট গুলো তোমাদের আছে, মনে আছে, না থাকলে একটু চট করে দেখে নেবে। তো এনিওয়ে, তাহলে এই সিরিজটাকে আমি এইভাবে লিখতে পারি। এইবার কি করছি, দুদিকে প্রোডাক্ট করে দিচ্ছি i ইকুয়াল টু 1 to n। এইটারও তাহলে প্রোডাক্ট হয়ে যাচ্ছে, এই দিকেও 1 to n প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে বাঁ দিকটায় দেখো, দ্য লেফট হ্যান্ড সাইড ইজ দ্য সাম অফ ইনভার্সেস অফ অল ন্যাচারাল নাম্বারস। এইটা কি হলো, আমি কি বললাম, দ্য লেফট হ্যান্ড সাইড, এই যে একটু আগে দেখালাম, একটু আগে আমরা যেটা করলাম যে দিস ইজ নাথিং বাট 1/n সামেশন চলে আসছে, সেই কথাটাই বলা হয়েছে। একটু আগে কোথায় একটা করলাম যে 1/n পুরো জিনিসটা চলে এলো, যেটা দেখালাম একটু আগে, যে এইটা ইজ নাথিং বাট এই যে 1/n পুরো কনসেপ্টটা, পুরো জিনিসটাকে প্রোডাক্ট করার ফলে যেটা এলো, এই পুরো জিনিসটাকে প্রোডাক্ট যদি করে দিই তাহলে সেটা চলে আসবে সামেশন অফ 1/n। একটু আগেই দেখলাম, কারণ যে কোনো 1/n কেই তুমি এই প্রোডাক্ট আকারে লিখতে পারো, তারপর প্রত্যেকটা সাম হয়ে যাচ্ছে, তাহলে এইটা ইজ নাথিং বাট সামেশন 1/n, সেটাই বলছে। The left hand side is the sum of the inverse of all natural numbers, each continued counted once. This follows from the fundamental theorem of arithmetic that every natural number greater than 1 can be represented as the product of primes in a unique way. But the series this is divergent. তোমরা বললে যে এই রেজাল্টটা তোমরা অলরেডি জানো, এই প্রুফটাও কিন্তু করে রাখবে, যে কোনো পরীক্ষায় অনেক সময় ধরে। দিস সিরিজ ইজ ডাইভারজেন্ট, তার মানে এই গোটা জিনিসটা হয়ে গেছে সামেশন 1/n, সেই জিনিসটা হয়ে গেছে ডাইভারজেন্ট। Being a series of positive terms, the order of the summation is irrelevant. আচ্ছা, মানে কোনটা আগে করছো কোনটা, যেহেতু পুরোটাই পজিটিভের সাম সেই জন্য ইরেলিভেন্ট। সো দ্য লেফট হ্যান্ড সাইড ইজ ইনফাইনাইট, কারণ এটা একটু আগেই তোমরা বললে এটা ডাইভারজেন্ট, তার মানে এটা জিনিসটার ভ্যালুটা একটা ইনফাইনাইট ভ্যালু হয়। while the right hand side is clearly finite. This is absurd. এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা কি এসে গেছে, রাইট হ্যান্ড সাইডটা এসছে 1 মাইনাস 1/p, তার আবার প্রোডাক্ট। তাহলে এইটা যদি তুমি 1 to n অব্দি যাও, তাহলে 1 to n অব্দি যদি যাও, তাহলে এই যে গোটা জিনিসটার ভ্যালু যেটা এলো সেটা ফাইনাইট হয়ে গেল। তাহলে এই দিকটা হয়ে গেল ইনফাইনাইট আর এদিকটা হয়ে গেল ফাইনাইট। দ্যাট ইজ নট পসিবল। সেই কারণে এটা একটা কন্ট্রাডিকশন এলো। কন্ট্রাডিকশন কেন এলো, কারণ তুমি ধরে নিয়েছো এই যে এনটা, এই নাম্বার অফ প্রাইমস হয়ে গেছে ফাইনাইট, সেটাই তো তোমার অ্যাসাম্পশন ছিল। এই প্রাইম যদি ফাইনাইট হয় তাহলে এই ডান দিকটা অবশ্যই ফাইনাইট হয়ে যাবে, whereas দ্য বাঁ দিকটা ইনফাইনাইট হয়ে যাবে, which is absurd. সো এটা হতে পারে না, হতে পারে না বলেই তুমি যেটা অ্যাজিউম করেছিলে দ্যাট ইজ নট কারেক্ট। সো দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি প্রাইমস। তো এই কনসেপ্টটা দেখো, এটা কিন্তু একটা সিম্পল রিয়েল অ্যানালিসিস এর কনসেপ্ট। এখনকার দিনে তোমাদের কাছে সিম্পল মনে হচ্ছে কারণ এটা তোমরা আন্ডার গ্রাজুয়েটের অনেক ফার্স্ট ইয়ারেই হয়তো এটা বা সেকেন্ড ইয়ারে তোমরা পড়ে ফেলেছো, কিন্তু অয়েলারের সময় কিন্তু এই জিনিসটা একটা পুরো নতুন আইডিয়া। মানে একটা দিকে কনভার্জেন্ট এসে গেল, একটা দিকে ডাইভার্জেন্ট, বা একটা দিকে ইনফাইনাইট চলে এলো, একটা দিকে ফাইনাইট ভ্যালু। এই ধরনের কনসেপ্টস গুলো কিন্তু তখন থেকে আস্তে আস্তে ফর্মালাইজড হওয়া শুরু হয়েছে। এবং বেসড অন দিস রেজাল্ট অয়েলার যেটা ফাইনালি যেটা প্রুফ করেছিলেন যে 1 যদি করো 1 রেসিপ্রোকাল অফ দ্য প্রাইমস, সেই সিরিজটাও ডাইভার্জেন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এক্ষুনি কি দেখলাম যে সামেশন এইটা
ইকুয়াল টু প্রোডাক্ট অফ দিস, একটু আগেই এখানে দেখলাম এইটা। এবার পিটা দেখো, এইখানে এই জিনিসটা এসেছিল এন ফাইনাইট বলে, কারণ আমার কন্ট্রাডিকশন ছিল ইফ পসিবল যে ফাইনাইট মেনি এলিমেন্টস দিয়ে করে। যখন জিনিসটা প্রুফ হয়ে গেল তখন তো এটা বোঝা গেল যে এইটা কখনো ফাইনাইটলি দিয়ে হবে না। তার মানে এই পিআইটা, পিআই দিস রানস ওভার অল পসিবল প্রাইমস, সেটাই লেখা আছে দেখো, পি রানস ওভার অল পসিবল প্রাইমস। তাহলে 1 মাইনাস 1/p, যেটা এখানে ছিল 1 মাইনাস 1/p, কিন্তু এখানে আর 1 টু ইনফিনিটি হবে না, কারণ এটা আমরা দেখেছিলাম কন্ট্রাডিকশন মেথডে এটা ভুল এসেছিল। তাহলে ইট হ্যাজ টু বি অল পসিবল প্রাইমস, এই প্রোডাক্টটা শুড বি অল পসিবল প্রাইমস, সেটাই অল পসিবল প্রাইমস চলে এসছে। এবার দুটোর আগেই জাস্ট লগ নিয়ে নেওয়া হয়েছে। তাহলে লগ নিয়ে নিতেই বুঝতেই পারছো এটা সামেশন হয়ে গেছে, তার আগে মাইনাসটা চলে এসছে, তার মানে এটা এই প্রোডাক্ট অফ 1 মাইনাস 1/p টু দি পাওয়ার -1, তার আগে যেহেতু লগ আছে তাহলে লগটা বাইরে -1টা চলে এসে এই গোটা জিনিসটা সামেশন হয়ে গেল। তাহলে প্রোডাক্ট থেকে সামেশন চলে এলো, কিন্তু খেয়াল করো -1টা একটা আগে চলে এসছে। এবার লগ সিরিজ নিশ্চয়ই মনে আছে, লগ 1 মাইনাস এক্স নিশ্চয়ই তোমার মনে আছে, লগ 1 মাইনাস এক্স এর সিরিজটা কিরকম দেখতে হয়, কেউ একটু বলো দেখি কেমন মনে আছে, একটু শুনি। লগ 1 মাইনাস এক্স এটা কেমন দেখতে হয়, লগ 1 মাইনাস এক্সটাকে কেমন দেখতে হয়, কেউ একজন বলো তো। x plus x square by 2 plus x cube by 3, এক্স প্লাস x square by 2 টু, plus x cube by 3 and এরকম হয় চলছে। আচ্ছা প্লাস মাইনাসের গন্ডগোল নেই তো, না স্যার, মাইনাস হলে সবই প্লাস। সবই প্লাস, আচ্ছা প্লাস করতে করতে চলে যাবে। আচ্ছা আমার মনে হয় একটা মাইনাসের গন্ডগোল আছে, দেখে নাও 1 মিনিট। এইটা হওয়া উচিত মাইনাস, এটা মাইনাস হওয়া উচিত। স্যার ওটা তো 1 প্লাস এক্স থাকলে বোধহয় মাইনাস, সেই সবকটাই প্লাস হয়েছে। সবকটাই প্লাস হবে স্যার। সবকটাই প্লাস হবে, আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক সবকটাই প্লাস। আচ্ছা তারপর কি করেছে দেখি। হুম, তাহলে এখানে তাহলে তো একটা মাইনাসের গন্ডগোল দেখা দেবে, আমার মনে হচ্ছে কিন্তু মাইনাস হবে। আচ্ছা একবার নেটে চেক করে নেওয়া যাক, ধরো লগ 1 মাইনাস এক্স সিরিজ, স্কেলার এক্সপানশন কি করেছে দেখি। দেখো 1 মাইনাস এক্স একটা মাইনাস আছে কিন্তু, তোমরা একবার চেক করো, আমার ধারণা মাইনাস আছে, সেই কারণেই এখানে মাইনাস মাইনাস কেটে দিয়েছে, এই মাইনাসটা কেটে গেছে। ঠিক আছে, এটা এটা কিন্তু প্রুফ বাই অয়লার। তাহলে এই প্রুফ এই রেজাল্টটা একবার একটু দেখে নিও এইটা কি আছে, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় এটা মাইনাসই হবে, কারণ মাইনাস মাইনাস কেটে গিয়ে এখানে প্লাস এসে গেছে। সো 1/p প্লাস চলছে। আচ্ছা এইবার দেখো এই সামেশনটাকে ইন্ডিভিজুয়ালের ওপর ঢুকিয়ে নিয়েছি, তাহলে সামেশন 1/p এইটাই আমরা বের করতে চলেছি কিন্তু, প্লাস হাফ, এইটা এইভাবে চলছে। তাহলে প্লাস যদি করো তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি তোমার হাফ বি প্লাস 1/3 সি প্লাস 1, এইটার ভ্যালু ধরো বি ধরেছে, এটার ভ্যালু সি ধরেছে, এটার ভ্যালু ডি ধরেছে এন্ড সো অন। তাহলে এটা করলেই তোমার দেখতে পাচ্ছ যে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, না কোথায় চলে গেল, তাহলে আলটিমেটলি তোমার কোথায় গেল, এই যে, তাহলে এইটা যেটা দাঁড়ালো আলটিমেটলি যে হাফ, এটা তো কনভার্জেন্ট সিরিজ, আমরা প্রথমেই দেখে নিয়েছি যে এটার ভ্যালু মানে এটা কনভার্জেন্ট সিরিজ কিভাবে বলবো বলতো, আমরা তো এন এর জন্য দেখেছি 1/n² কনভার্জেন্ট, তাহলে সামেশন যদি পি এর ওপর ভ্যারি করাই 1/p² ও কনভার্জেন্ট কিভাবে বলছি,
ওটাতে বাউন্ডেড হবে ওটা বাউন্ডেড বাই 1/n স্কোয়ার, কারণ এনটা যদি ন্যাচারাল নাম্বারের ওপর ভ্যারি করাই তাহলে 1/p স্কোয়ার ইজ স্ট্রিক্টলি লেস দেন 1/n স্কোয়ার ফর, মানে এবার যদি সামেশনটা নিয়ে নিই দুদিকেই, তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইডটা যদি 1/n স্কোয়ারটা যদি কনভার্জেন্ট হয় তাহলে 1/p স্কোয়ার মাস্ট বি কনভার্জেন্ট। তাহলে এর একটা নিশ্চয়ই ফিক্সড ভ্যালু থাকবে, এবং সেইটা ভ্যালুস গুলো দেখো সবগুলোই এই বি এর ভ্যালু, সি এর ভ্যালু বা ডি এর ভ্যালু যাই করি না কেন, সেগুলো আলটিমেটলি হাফ দিয়ে 1/3 দিয়ে এগুলো গুণ করাতে সবগুলোই আলটিমেটলি কে এর থেকে, এই পুরো ব্যাপারটাই আলটিমেটলি কে এরটা একের থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমার উদ্দেশ্য কিন্তু শুধু এইটা বের করা, সামেশন 1/p যেখানে পি ভ্যারি করছে সেটাকে এ করে রেখে দিয়েছি, আর বাকি পুরো জিনিসটাকে আমি কে করে দিয়েছি। তাহলে এই রেজাল্ট থেকে বুঝতেই পারছো এই কনভার্জেন্ট যেটা হচ্ছে সেখান থেকে ইট ফলোস দ্যাট কে এর ভ্যালুটা একের থেকে ছোট হচ্ছে। তাহলে কি দাঁড়ালো পুরো ব্যাপারটা যদি দেখি, তাহলে এই জিনিসটা একটা অয়লার প্রুফ করেছিলেন যে দেন দ্য ইনভোক দ্য রিলেশন দিস, এটা অলরেডি তোমরা প্রুফ করেছো। অয়লার কিভাবে প্রুফ করেছেন দেখো, অয়লার প্রুফ করেছিলেন হচ্ছে তোমার এটা 1743 প্রুফ করেছিলেন। উনি কিভাবে প্রুফ করেছিলেন, তিনি টেলর সিরিজের লগ 1/x এর ইকুয়াল টু এইটা আমরা জানি, তো সেই জিনিসটাই উনি কি করেছিলেন, আচ্ছা দেখো তো এখানে প্লাস দেওয়াই আছে, যাই হোক এটা একবার একটু চেক করে নিও। উনি যেটা করেছিলেন সেখানে যে হাফ দুদিকে এবার লগ নিয়েছিলেন, মানে লগ এদিকে তোমার এইটা হচ্ছে হাফ 1/3 1/5, তো এই জিনিসটায় তুমি এক যদি বসিয়ে দাও, এক্স এর ভ্যালু যদি এক বসাও, তাহলে ইনটিউটিভলি কি দাঁড়াচ্ছে লগ 1/1 সো এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, তো উনি কি করেছিলেন এটাতে ইনফিনিটি বসিয়ে দিয়েছিলেন। তাহলে আমাদের যে সেন্সে দেখো এটা কিন্তু অনেক পুরনো আইডিয়া, 1748, তাহলে এইখানে উনি যেটা করলেন এইটাতে যদি এটা অ্যাকচুয়ালি এক্সটেন্স টু 1 হওয়ার কথা, কিন্তু উনি যেটা করেছিলেন এখানে x ইকুয়াল টু 1 বসিয়েছিলেন এখানে, তাহলে 1/1 - x সেইটাকে উনি লগ ইনফিনিটি করে দিলেন, আর ডান দিকটায় 1 যদি বসাও তাহলে 1/n সামেশন চলে আসবে। উনি টেলর সিরিজের ওপর x এর ভ্যালু 1 বসিয়ে এই সিরিজটার ওপরে তিনি বললেন যে এইটার ভ্যালুটা হচ্ছে লগ ইন্টেন্স টু লগ সামেশন দিস ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে আমরা জানি এটা ডাইভারজেন্স সিকোয়েন্স সিরিজ, কিন্তু উনি এইভাবে দেখিয়েছিলেন। আচ্ছা তারপর তিনি কি করেছিলেন, এই সামেশনের ভ্যালুটা এই যে লগের যেটা এলো এই লগটাকে, তাহলে এইটার ভ্যালু বেরোলো লগ ইনফিনিটি, তাহলে এখানে বসিয়ে দিলেন লগ অফ লগ ইনফিনিটি ইকুয়াল টু a প্লাস কে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো দেখো, এটা একের থেকে ছোট, এই ভ্যালুটা একের থেকে ছোট কে এর ভ্যালু, এখানে তোমার এর যে ভ্যালুটা আসছে তাহলে এর ভ্যালুটা আসছে হাফ প্লাস 1/3 প্লাস 1/5 অল প্রাইমস, এর যেটা সামেশনটা দ্যাট ইজ ইকুয়াল টু, তিনি এইটা তো যেহেতু একের থেকে ছোট তুমি নেগলেক্ট করতেই পারো, সো দিস ইজ ইকুয়াল টু লগ অফ এইটার ভ্যালু আবার লগ অফ ইনফিনিটি, তাহলে তিনি প্রমাণ করলেন যে এই ভ্যালুটা ইকুয়াল টু লগ অফ ইনফিনিটি। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, thus Euler obtained a correct result by questionable means। তার মানে এখনকার যুগে যে আমরা যেভাবে ফর্মালিজম করি সেইটার রেসপেক্টে কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আসে, কিন্তু তিনি যে রেজাল্টটা অবটেন করেছিলেন সেই রেজাল্টটা কিন্তু কারেক্ট। এই রেজাল্টটা পরবর্তী ক্ষেত্রে প্রায় দেখো 100 বছর পরে এই রেজাল্টটা কিন্তু ফাইনালি প্রুভড হয়। মার্টিনেজ ফাইনালি 1874 সালে এই জিনিসটা প্রুফ করে, সেটা ফর্মাল প্রুফ, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, এখানে ক্লিক করলেই চলে যাবে। এটা তোমার আমি এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, এই লিঙ্কটা তোমরা এতে দেখতে পাবে, উইকিপিডিয়া থেকে করলাম আমরা। তো এই লিঙ্কটাতে আমি তোমাদের গ্রুপে এতে দিয়ে দিচ্ছি, তোমাদের নাম্বার থিওরি কোথায় গেল, নাম্বার থিওরি এইখানে তোমরা চাইলে দেখতে পাবে এটা। ঠিক আছে, এটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দিলাম এই লিঙ্কটা। এখানে যদি তোমরা অ্যাকচুয়াল যেটা কারেক্ট, লজিক্যালি কারেক্ট, বুঝতেই পারছো 100 বছরে অনেকটা ম্যাথামেটিক্স, 100 বছরেরও পরে, এটা 1748 সালে, আর এই প্রুফটা ফাইনালি দাঁড়ায় 1874 সালে। তো অ্যারাউন্ড ধরো 130-40 বছর পরে
এইটার ফর্মালিজম এসছে 100 বছর, 130-40 বছরের মধ্যে অনেক কিছু পাল্টেছে, অনেক কিছু ফর্মালিজম হয়েছে। তো সেইখানে এই যে মোস্টলি অ্যাসিম্পটোটিক সেন্স, এই কনসেপ্টটা কিন্তু তখন অনেকটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ইনটিউটিভলি আজকের যুগে যদি তুমি ভাবো, অয়লারের যে রেজাল্টটা ছিল সেটা অনেকটাই ইনটিউটিভ রেজাল্ট। এবং খেয়াল করো এইটা এইটার অ্যাকচুয়ালি যদি তুমি দেখো, এইটার যেভাবে কনভার্জ করছে, এইটা হচ্ছে তোমার সামেশন 1/n। যদি আমি অয়লার্স সেন্সেই যদি লিখি ইনফিনিটি, তাহলে এর ওপরে ফাইনালি লগ চাপানোর পর যেটা এলো 1/n, এটা হয়ে গেল লগ ইনফিনিটি। এবং এই যে জিনিসটা এলো, এই লগ অফ দিস, সেটাই উনি প্রমাণ করেছিলেন এ। দেখো আমরা যেটা ফাইনালি কি প্রমাণ করলাম, লগ লগ অফ দিস ইকুয়াল টু এ। এই যে এইটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি এলো সামেশন থেকে, তার মানে এইটা এসে গেল লগ লগ ইনফিনিটি। তার মানে লগ, মানে লগ অফ, বা এই এই এ জিনিসটা, এইটার ভ্যালুই কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালি এ বেরোলো। এ মানে হচ্ছে হাফ প্লাস 1/3 প্লাস 1/5, এই পুরো ব্যাপারটা এসে গেল লগ লগ ইনফিনিটি। তার মানে দেখো, এই জিনিসটা কনভার্জ করছে, সামেশন 1/n একটা কনভার্জ করছে, তার উপর লগ নেওয়ার ফলে সেইটা দেখো আরো যে কনভার্সন, যে কনভার্জ করার যে রেটটা, সেটা কিন্তু লগ লগ ইনফিনিটি হয়ে গেল। তার মানে যদি তুমি লগ নিলে দেখো কনভার্জ করার রেটটা একটু কমে যায়। ধরো তুমি যদি আহ কোনো একটা ভ্যালু যদি বেস 10-এ দেখো, ধরো 10 স্কোয়ার আছে, ধরো 10 স্কোয়ার আছে, ঠিক আছে, এটাকে যদি আমি লগ বেস 10 করে দিই, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 2, তাহলে অনেকটা কমে গেল। তার মানে যদি এটা কনভার্জ করার যে রেট হয়, যে কত তাড়াতাড়ি কনভার্জ করছে বা কত তাড়াতাড়ি ডাইভার্জ করছে, এটা কনভার্জ নয়, এটা ডাইভার্জ যদি বলি, কত তাড়াতাড়ি ডাইভার্জ করছে, আর যদি তুমি লগ লগ নাও, তাহলে কিন্তু অনেক কম রেটে সেটা ডাইভার্জ করছে। ফলে সেই যে কনসেপ্ট গুলো, সেই কনসেপ্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইটা একটু আমি ভুল লিখেছি, এইটাই হয়ে গেছে লগ এন, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লগ ইনফিনিটি। এটা ভুল লেখা হয়েছে আমার, সামেশনটাই হচ্ছে লগ ইনফিনিটি, এটাই হচ্ছে লগ ইনফিনিটি। এরপর দু জায়গায় লগ নিলে এটা লগ লগ হয়ে যাচ্ছে, ফলে এই জিনিসটাই দাঁড়ালো এইটা, তাহলে এইটা পুরোটা এসে গেল লগ লগ ইনফিনিটি। এটা কি বোঝানো গেল? তাহলে অয়লার যেটা দেখিয়েছিলেন, যে এই যে কনভার্জ করছে, সেই কনভার্জ করার রেটটা কিন্তু প্রাইমের ক্ষেত্রে বেশ, সরি, যে ডাইভার্জ করছে, সেই ডাইভার্জ করার রেটটা সামেশন 1/n এর থেকে বেশ খানিকটা কম। সামেশন 1/n-টা করে লগ ইনফিনিটিতে যদি ডাইভার্জ করে, তাহলে সামেশন 1/p-টা লগ লগ ইনফিনিটিতে যায়, মানে আরো কম রেটে ডাইভার্জ করে। এটাই তিনি শো করিয়েছিলেন। কিন্তু এনার মধ্যে ফর্মালিজম, আজকের যুগে দাঁড়িয়ে আমরা বলতে পারি ফর্মালিজম কম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ইনটিউটিভ আইডিয়া হিসাবে আজকে যদি নিই ব্যাপারটাকে, তাহলে কিন্তু ইনটিউটিভলি তিনি কারেক্ট ছিলেন। মানে এখানেই তুমি যদি এক্স টেন্স টু ইনফিনিটি এই ধরনের কনসেপ্ট গুলো ইউজ করো, তাহলে সেটা জিনিসটা প্রপার হবে। কিন্তু ফর্মাল যে প্রুফটা আজকের যুগে দাঁড়িয়ে যদি ভাবতে হয়, তাহলে তুমি এই লিঙ্কটায় যদি ক্লিক করো, তাহলে তুমি ফর্মাল প্রুফটা খানিকটা দেখতে পাবে। তো এইটার উপর পরে এরদোসও অনেক কাজ করেছেন, এবং সেটারও একটা বাউন্ড দেখা গেছে, এন্ড সো অন। তো এই কনসেপ্ট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে যতদূর পড়ালাম, আর কারো কোনো কোনো প্রশ্ন থাকলে বলো।